وأجرا عظيما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Good morning, Jackson. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লিডার ওমান থেকে আমাদের মানিক ভাই। মাশাল্লাহ, মন জোরানো, প্রাণ জোরানো, শীতল করা তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। আসলে যারা আমরা শুনেছি, আশা করি সবারই অনেক ভালো লেগেছে এবং আল্লাহ তাআলা কবুল করুক আপনারা এই তেলাওয়াত। এবং আজকে আমরা যারা মিটিং এ আছি, যারা বিশেষ করে ডিএকশন সিস্টেমে আছি, সবাইকে আল্লাহ এখানে সফল করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লিয়াকত বলছি চট্টগ্রাম থেকে, ডিএকশন সিস্টেমে এসএসডি। যারা এখানে আছেন হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। যারা নতুন আছেন তাদেরকে আমার আজকে মিটিং এ স্বাগতম। জি, আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশনে। টেলিভিশন চাকরির পাশাপাশি আজকে আমি ডিএকশনে আছি। 3 বছর প্লাস হয়ে গেছে। তো ছিলাম একা। আজকে আমার সাথে হয়তো বা 6,000 প্লাস, 6,600 প্লাস বিজনেস পার্টনার যুক্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। যারা লেগে আছেন, যারা এখনো প্রথম আছেন, হয়তো বা একা একা আছেন, অথবা অল্প আছে, হয়তো অনেকে হতাশ আছেন, আমি বলবো শুধু লেগে থাকেন। যে যে লাইনে দাঁড়াচ্ছেন আপনি, সেই লাইনে টিকে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে, আপনার পিছনেও বিশাল লম্বা লাইনে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে আছি, আমরা হয়তো অনেকেই এখানে আছি, আমরা শুধু শুনি বিজনেস অপরচুনিটি, মার্কেটিং প্ল্যান, বিজনেসে কি সুবিধা আছে, এগুলো আমরা শুনি, অনেক শুনেছি। তো আজকে আমরা শুনবো একজন সফলতার গল্প, মানে তার জীবনের ইতিহাস। অথবা যেমন গত সপ্তাহে সে বলতেছিল কিছুটা, আমি তাকে থামিয়ে দিয়েছিলাম, কারণ গত সপ্তাহে আমরা স্পিকার ছিলাম 3 জন 4 জন, তো অনেক সময় হয়তো লাগতো। তো আমি আজকেও 2 জনকে ইনভাইট করেছিলাম। আমাদের একজন ইএসডি, উনি সময় পাবে না, বলছে আমাকে লিডার আজকে আমার সম্ভব না, যদি শুক্রবার হয় আমি পারবো। যে শুক্রবার হয়তো আমরা অনেকে ব্যস্ত থাকি, হয়তো বা কোনো এক সময় পেলে আমি ওনাকেও নিয়ে আসবো শুক্রবার ইনশাল্লাহ। তো আমি এই কথা দীর্ঘায়িত করবো না। আর যারা এখানে আছেন আসলে জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, কারণ আসলে যে আল্লাহ তালা এত প্ল্যাটফর্মে আসতে পারছি। যে আমি যখন স্টার এজেন্ট অথবা স্টার রবি এবং ডায়মন্ড, অনেকবারই আমার জীবনের গল্প আমি একটু একটু বলেছি। সবকিছু আসলে বলা যায় না, বলা যায়, অনেক সময় লাগে বলতে, কিন্তু শেষ হবে না জীবনের গল্প। তো অনেকে হয়তো আমার এই মোটিভেশন, আমার এই বলা, অনেকেই অনেক বিজনেস কথা শেয়ার করেন। আচ্ছা, লিয়াকত ভাই এখানে ছিল, এখানে ছিল, আজকে এখানে। জি, হয়তো আমি অনেকেরই হয়তো অনুপ্রেরণা, অথবা আমাকে নিয়ে অনেকে হয়তো প্রাউড ফিল করেন, অথবা উদাহরণ দেন। তো আজকে যারা আছেন এখানে, আমি বলবো যে আপনারা সবাই থাকার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। কারণ অনেক সুযোগ তো শুনেছেন যে একজন মানুষ কোথা থেকে কোথায় আসতে পারে এবং কিভাবে সফল হতে পারে, তার সমস্ত আলোচনা শুনবো ইনশাল্লাহ। সেই সাথে আমি কিন্তু একটু এলোমেলো হয়ে গেছি, হয়তো বা আবেগতাড়িত হয়ে গেছি আমি নিজেই, কারণ আমার এই বিজনেস পার্টনার অনেকটা টপ গিয়ে কিন্তু আজকে সে ডায়মন্ড হয়েছে। এবং তার এই ডায়মন্ড অর্জন করার কারণেই আজকে আমি এসএসডি হয়েছি। ভালোবাসা আমার এই আজকে সজীব আহমেদ ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমার আপলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, যার একটা দাওয়াতে আজ থেকে 3 বছর আগে আমি এখানে আসতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। আসলে শুক্রিয়া মহান রবের প্রতি যে উনি আমাকে একটা ইনভাইট করেছিল, হয়তো বা প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিছু থাকা যায় সুস্থ। সেই সুস্থতা অবশ্যই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও মানি ফ্রিডম একটা ব্যাপার আছে, সেখানে চলে আসতেছি আলহামদুলিল্লাহ। অনেকেই জানেন যে আমি চাকরি করতাম, আমার পাশাপাশি আমার ওয়াইফ চাকরি করতো 16 বছর। তো একটা পুরুষের যখন কোনো ওয়াইফ চাকরি করে বাইরে, অনেক সমস্যা কিন্তু থাকে, সেগুলা কিন্তু যদিও মাসে গেলে টাকা আসে, কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেক গঞ্জনা বঞ্জনাও আসে, কারণ অফিসিয়াল অনেক ঝামেলা থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু ভোগ করতে হয় আমাদের। আলহামদুলিল্লাহ, এই ডিএক্সএল নামক নিয়ামত প্ল্যাটফর্মে থাকার কারণে আজকে আমি হাঁটি হাঁটি পাপড়া করে করে পজিশন চেঞ্জ হওয়ার কারণে, আমার একটা শক্ত টিম হওয়ার কারণে, আমি আমি অনেক মিটিং এ বলেছি যে আমার ওয়াইফকে চাকরি রক্ষার জন্য অনেকবার কি খাওয়াইতে হয়েছে, মিষ্টি অথবা নাস্তা খাওয়াইতে হয়েছে সিনিয়র বসদেরকে, চাকরিটা যেন না চলে যায়। কিন্তু আমি সেইখানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি গত জুলাই মাসের 1 তারিখ থেকে চাকরি ছেড়ে দিয়েছি আমার ওয়াইফকে, শুধু পাওয়ার অফ ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আশা করি থাকবেন। আমাদের সজীব আহমেদ ভাই আছেন বাহরাইন থেকে, আমাদের আজকে আমাদের কি বলবো মধ্যমণি, আমাদের সম্মানিত স্পিকার, আমাদের সম্মানিত নিউ ব্র্যান্ড স্টার ডায়মন্ড। আমরা সবাই তাকে একটু কংগ্রেচুলেশন জানাবো এবং যাচ্ছি আমন্ত্রণ আমাদের সজীব আহমেদ ভাই। জি প্লিজ, যদি সজীব ভাই থেকে থাকেন, আপনি কো হোস্টে আছেন, আপনি শুরু করতে পারেন আপনার আজকে মূল্যবান আলোচনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন লিডার? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছি।
বিসমিল্লাহির শুরু করতে পারেন। রহমানির রহিম। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়াকশন। আধার দেখে পেও না ভয়, আলো আছে আড়ালে, আধার একদিন কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে। ধন্যবাদ জানাই সে মহান রবের প্রতি, যিনি বান্দার চাওয়ার চেয়েও বেশি পাওয়া দিয়ে থাকেন, বেশি কিছু দান করে থাকেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই সেই মহান ব্যক্তিকে, যার একটি সিদ্ধান্তের কারণে আজকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, মনের ভাবগুলো প্রকাশ করতে পেরেছি। ধন্যবাদ জানাই আজকে সকল পার্টিসিপেন্টদেরকে, যারা অধীর আগ্রহ এখানে বসে আছেন। তো দেখেন, সফলতা একটা গল্প, কিন্তু একজন সফল ব্যক্তির পিছনে অনেক ব্যর্থতা থাকে। সফলতার গল্পের পেছনে অনেকগুলি পার্ট থাকে ব্যর্থতার। আর ব্যর্থতা না থাকলে সফলতা কিন্তু মূল্যহীন। যেমন রাত না থাকলে দিনের কোনো মূল্য ছিল না, ব্যর্থতা না থাকলে সফলতার কোনো মূল্য ছিল না। তো যাই হোক, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সজীব আহমেদ, বাহারান প্রবাসী। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, দরিয়াদুলত গ্রাম। প্রথমে ধন্যবাদ জানাই আমার আপলাইন, যার মাধ্যমে আমার ডিএক্সএন বিজনেসে আসা মিজান ভাই, আমার রুমমেট। তো উনি দাওয়াত না করলে আমার ডিএক্সএন আসা হতো না। তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ আমাকে সাপোর্ট দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার আরেক আপলাইন আপেল মামুন ভাই। যদিও উনি সরাসরি আমার আপলাইন না, তারপরও উনি আমার প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন। যখনই হতাশাগ্রস্ত ছিলাম, ওনার সাথে বলতাম যে লিডার, আমি কিভাবে আপনাদের মতো করে স্টার এজেন্ট হবো। তো উনি সব সময় বলতো যে লিডার, লেগে থাকেন, লেগে থাকলে অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে। ধন্যবাদ জানাই আমার লিডারকে। ধন্যবাদ জানাই আব্দুল্লাহ আল ইমরান ভাইকে, আমার জন্য নিবিড়ভাবে যিনি কাজ করে গেছেন, যিনি সবসময় আমার পাশে থাকছেন, সাপোর্ট দিয়েছেন আমাকে। ধন্যবাদ জানাই আমার আইকন, আমার আইডল, আমার শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার লেকত আলী স্যারকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে। ধন্যবাদ জানাই যাদের কথা না বললে নয়, যাদের একটি একটি পিবির মাধ্যমে আজকের আমাদের পজিশন। আসলে আমার নিজের কোনো ক্রেডিট বা কৃতিত্ব নেই, সবগুলো আমার বিজনেস পার্টনারদের। তাদেরই কষ্টের কারণে আজকে আমার এই সফলতার মঞ্চে আসা বা এই সফলতার গল্প বলার স্থান পাওয়া। তো আমার যত মনের যত ভালোবাসা আছে সবগুলো আমি তাদেরকে উজাড় করে দিই, এবং সকলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আমি আজকে চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। সবাই একটু ধৈর্য ধরে শুনবেন। আসলে কতটুকু বলতে পারি সেটা আমি নিজেও জানি না। আর বিশেষভাবে আমি অন ডিউটিতে আছি, আমার কাস্টমার অথবা মালিক চলে আসতে পারে। যদি আমি মিউটে চলে যাই, কেউ কিছু মনে করবেন না। তো অল্প সময়ের ভিতরে আবার আমি আনমিউটে চলে আসবো। যাই হোক, তো দেখেন, প্রথমত আমরা যে যে দেশে আছি বা যে যে পেশার সাথে যুক্ত আছি, বিভিন্ন দেশ থেকে আমরা ডিএক্সএন বিজনেস ফোরামে আসছি একটা স্বপ্ন নিয়ে। আসলে স্বপ্নটা কিন্তু একদিনে পূর্ণ হয় না, এর পিছনে অনেক ব্যর্থতা থাকে। আমার জীবনের শুরু থেকে বলি যে আমরা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার জন্ম। জন্মের পরে দেখেছি যে আমাদের ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকতো। আমার বাবা কৃষি কাজ করতো। পাশাপাশি আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমি অসুস্থ ছিলাম। জন্মের পরে আমার অনেক রোগে আক্রান্ত ছিল। তো আমার এতটাই আমরা ছিলাম, নিম্নবিত্ত ছিলাম, যে আমার বাবা আমাদের নিজের বাড়ি 2 শতক, 2.5 শতক জায়গা বিক্রি করে আমাকে চিকিৎসা করাইছে। তো যাই হোক, এভাবে আল্লাহর রহমতে আমি ভালো হয়েছি। তারপরে ভালো হওয়ার পরে তো আমার আব্বু সবসময় আমাকে উৎসাহ দিত যে আমি যেন পড়াশোনা করি, স্কুলে ভর্তি হই। তো পড়াশোনার প্রতি আমার এতটা আগ্রহ ছিল না, যেহেতু আমাদের ফ্যামিলি তো এরকম শিক্ষিত কোনো পার্সন ছিল না। আমার বাবা মা অথবা ভাই বোন ওনারা শিক্ষিত ছিল না। তো পড়াশোনার প্রতি আমার এরকম কোনো আগ্রহ না থাকার কারণে আমার বাবার সাথে আমি সবসময়, বাবা যে কাজ করতো ওই কাজে আমি সহযোগিতা করতাম। কৃষি কাজ, ক্ষেত খামারে এরকম যে কাজগুলো আছে। আর বিশেষ করে আমার আব্বা ছিল অনেক বয়স্ক ব্যক্তি, উনি প্রায় সময় অসুস্থ থাকতো। দেখা যায় আমার আব্বা 80+ ঊর্ধ্বে ওনার বয়স ছিল। তো
উনি বৃদ্ধ বয়সে কাজ করতে পারতো না, তো আমি যতটুকু সম্ভব আমার আব্বাকে আমি সবসময় সহযোগিতা করতাম। তো এইভাবে আমার দিনগুলো যাইতেছে। তো এক সময় আমার বন্ধু বান্ধব অনেকে পড়াশোনা করে, আমারও মনের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমিও জীবনে পড়াশোনা করব। তো একদিন আমার আব্বার কাছে বলি, আব্বা আমাকে আমাদের বাজারে একটা স্কুলে নিয়ে যায়। তো এখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ম্যাম প্রশ্ন করছিল যে তুমি নাম লিখতে পারো কিনা। তো আমি নাম লিখবো কোথায় থেকে, আমাদের ফ্যামিলিতে কেউ শিক্ষিত ছিল না, ওই সুবাদে আমি কিন্তু আমার নাম লেখার মতো ওইরকম ইয়ে ছিল না আমার, আমি নাম লিখতে পারি নাই। তো ওনারা বলছিল যে নাম লিখতে না পারলে তো স্কুলে ভর্তি করানো যায় না, নিজের নামটা অন্তত পক্ষে লিখতে হয়। তো যাই হোক, ভর্তি করায় নাই। তো ব্যর্থ হয়ে আমার আব্বা আমাকে নিয়ে আসে এবং মনে অনেক কষ্ট পায়। তো এভাবে আমার দিনগুলো অতিবাহিত হইতেছে। পরবর্তীতে একসময় আমার এক ফ্রেন্ড ছিল, বলছিল যে দেখ, তুই তো ওই স্কুলে ভর্তি হইতে পারস না, নাম লিখতে পারস না, এর জন্য আমাদের এখানে একটা স্কুল আছে, তুই চাইলে এখানে ভর্তি হইতে পারস। এখানে কোনো নাম লেখা লাগে না, নাম বলতে পারলেই হয়। তো যাই হোক, তাদের সাথে আমি একদিন স্কুলে গেলাম, যাওয়ার পরে আমার বয়স কিন্তু বেড়ে গেছিল অনেক, যেহেতু আমি প্রথমে পড়াশোনা করি নাই বা পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম না। অনেক বয়স বেড়ে যাওয়ার কারণে তো স্যার আমাকে প্রথমেই বলছিল তুই কি 2 এ ভর্তি হবি না 3 তে ভর্তি হবি, এরকম বলছিল। তো বিষয়টা যদিও হাস্যকর, তবে আমি অনেক আনইজি ফিল করছিলাম যে স্যার বলছে তুই তো অনেক বড় হয়ে গেছস, কি করবি। আমি বলছি স্যার আমি ক্লাস 1-এ ভর্তি হবো। তো সবাই হাসাহাসি করছিল যে এত বড় ছেলে আসছে 1-এ ভর্তি হওয়ার জন্য। তা যাই হোক, আমি ভর্তি হইলাম 1-এ। ভর্তি হওয়ার পরে তো আমি ছোট কাল থেকে আমি অধ্যবসায় ছিলাম, যেহেতু আমি একটু বড় ছিলাম, অনেক কিছু আমি বুঝতাম। যে একটা জিনিস আমরা জানি যে কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা অনেকে জানি, তো এগুলো প্রায় মানুষের কাছ থেকে শুনতাম যারা পড়াশোনা করতে, যে স্লো অ্যান্ড স্টাডি উইজ দ্য রেস, অধ্যবসায়ের ফলে সাফল্য লাভ ঘটে। তো আমি এগুলি সবসময় আমার মাথায় ক্যাচ করতো, কারণ আমি অনেক কিছু বুঝি, যদিও ক্লাস 1-এ পড়ি, কিন্তু যে বাস্তবতা সম্পর্কে আমি অনেক বুঝি। তো আমি সবসময় অধ্যবসায় ছিলাম, পড়াশোনার প্রতি অনেক মনোযোগী ছিলাম। এবং আলহামদুলিল্লাহ সবসময় চাইতাম যে ক্লাসে ফার্স্ট বয় হিসেবে থাকার জন্য, এবং আসিলামও ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট বয় হিসেবে ছিলাম। এইভাবে পড়াশোনা করি, পাশাপাশি আমার আব্বার সাথে কাজ করি। তো পড়াশোনা প্রাইমারি স্কুল শেষ করার পরে হাই স্কুলে যখন শেষ করলাম, হাই স্কুলটাও আমার এইভাবে দেখেন, হাই স্কুলের জীবনের ঘটনা যদি বলি, যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে অনেক সময় দেখা যাইতো যে আমার আব্বু যে পরীক্ষার ফি সহ আমাদের বেতন সহ অনেক টাকা চলে আসতো, তো ওইগুলি আমাদের দেওয়ার মতো সামর্থ্য ছিল না, অনেক সময় সামর্থ্য ছিল না। তো আমার আব্বুকে দেখতাম যে ম্যানেজিং কমিটির সদস্য যারা আছে তাদেরকে অনেক সময় বলতো যে আমার ছেলেটা তো পড়াশোনা করার জন্য অনেক আগ্রহ, যদি আপনারা একটু হেল্প করেন তাইলে তো সে পড়াশোনা করতে পারে। তো অনেক স্যাররা অনেক সময় ইয়ে করতো, যে ছাত্র হিসেবে ভালো ছিলাম, অনেক হেল্প করতো। আবার একদিন দেখা যায় অনেক টাকা হয়ে গেছে, তো একটা ম্যানেজিং কমিটির সদস্যের কাছে আব্বু গেছিল যে আমার ছেলেকে এমন অনেক টাকা হয়ে গেছে, এটা তো আমি দিতে পারি না। আমার তো, আমরা কৃষি কাজ করে যতটুকু আছে ওই ফসলগুলো বিক্রি করে কিন্তু পড়াশোনা করতাম, আমাদের আদার্স কোনো কাজ ছিল না। শুধু আমাদের নিজে অন্যের জমিতে কাজ করতাম, অন্যের জমি বর্গা রেখে কাজ করতাম, এবং ওই ফসলগুলো বিক্রি করে আমরা সারা বছর চলতাম এরকম ভাবে। তো আমার আব্বু এগুলি দিতে পারছিল না। পরে স্যার বলছিল যে ঠিক আছে, আমি আপনাকে অনেক কিছু মকুব করে দিছি, বাকি যে ফি গুলো আছে হয়তো 300 বা 350 টাকা এরকম মেবি হবে, যে এই টাকাটা আপনি দিতে পারবেন কিনা, এই টাকাটা দেন, সবকিছু আমি বইলা রিকোয়েস্ট করে মকুব করে দিছি। তো আমার আব্বা বলছিল যে স্যার এই টাকাটাও তো আমার কাছে নাই। তো স্যার বলছিল ঠিক আছে, এই টাকাটা আমার পকেট থেকে দিয়ে দেই, আপনি যে সময় পারেন দিয়ে দিন। তো আমার মনে আছে যে আমার আব্বা বাজারে মুরগি মুরগি বিক্রি করে স্যারের এই টাকাটা দিছিল, আমি নিয়ে দিয়েছিলাম যে স্যার আপনার টাকাটা। তো এইভাবে আমার পড়াশোনাটা এইভাবে অনেক কষ্টে চলতেছিল। যখন ইন্টারমিডিয়েট এসএসসি পাশ করলাম, এসএসসি পাশ করার পরে কলেজ লাইফে গেলাম। কলেজ লাইফে যাওয়ার পরে আমার আব্বু আমার আব্বু তখন আর বেশি কাজ করতে পারে না, একেবারে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদের ফ্যামিলিতে ইনকাম করার মতো এরকম লোক ছিল না, তো পুরাটা ফ্যামিলির যে দায়িত্ব বা এটা আমার উপরে পড়েছিল। পাশাপাশি আমার পড়াশোনা এবং আমার আব্বার সেবা যত্ন, এটা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করতাম। তো আমার আব্বা এমন এক অবস্থায় চলে গেছিল যে উনি একদম মৃত্যু সজ্জায় চলে গেছিল। ভালোভাবে কথা বলতে পারতো না, শরীরে হাত লাগাইতে পারতো না, বা উনি প্রস্রাব পায়খানা করে যে নিজে পরিষ্কার করে বইগুলো মনে করার কোনো ক্ষমতা ছিল না। এবং তায়াম্মুম করে উনি নামাজ পড়তো, সবসময় শুয়ে থেকে নামাজ পড়তো।
তো আমি সবসময় আমার আব্বাকে সেবা যত্ন করতাম। তো আব্বা খানা খাইতে পারতো না, যতটুকু ফলের জুস বা আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আমার আব্বাকে দিতাম যে আব্বা এগুলি আপনি খান, না খাইলে তো আপনি বাঁচতেন না, না বা মরে যাবেন, এগুলি খান। তো আব্বা খাইতো বা যতটুকু পারতো খাইতো। তো মাঝে মাঝে বলতাম যে আব্বা আপনার জন্য তো ভালো কিছু আনতে পারি না, তো আপনি যদি খানা না খান, ভাত না খান, তাইলে তো কিভাবে বাঁচবেন, আপনি তো বাঁচবেন না। তো ভাত তো কিছু খাওয়ার চেষ্টা করেন। তা আব্বা বলতো দেখো আমি যদি এগুলি খাই তাইলে তো আমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, রাত্রে তুমি থাকো আলাদা করে, ছোট করে। তো তোমার আমার আম্মা একটু কানে কম শুনতো, এবং আমার আব্বা এবং আমার আব্বা একটু কানে, আমার আম্মা কানে কম শুনতো, এবং আমার আম্মা এগুলো একটু একটু ইয়েই ভাবতো, মানে ওই রকম করে আসে না যে একটা দায়িত্ব, দায়িত্ববোধ, হাজবেন্ডের প্রতি যে দায়িত্ব, ওইটা আম্মা বুঝতো না। একটু রাগী টাইপের ছিল, তো আম্মা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, আবার কানে কম শুনতো ওই সুবাদে। তো আব্বা বলতো যে এগুলি কে পরিষ্কার করবো, আমার কে দেখাশোনা করবো। তো আমি সবসময় বলতাম আব্বা আমি আলাদা করে থাকি, ওইটা কোনো সমস্যা না, আপনি যত রাত্রি হয় আপনি আমার ডাক দেন, প্রস্রাব পায়খানা লাগে আপনি আমার একটা ডাক দিবেন, দুই ডাকের দরকার নাই, আমি আপনার সবকিছু এসে আমি পরিষ্কার করবো বা যেটা লাগে আমি করবো। তো সবসময় আমি এইভাবে, যখন আব্বা যে কোনো টাইমে রাত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, যে কোনো সময় ডাক দিত আমারে, তো আমি চলে আসতাম, আইসা এগুলি পরিষ্কার করতাম। তো এইভাবে আমার আব্বা পুরোপুরি সুস্থ হয় না। তো পরিশেষে ডাক্তার বলছিল যে ওনাকে ইয়াতে ঢাকা মেডিকেলে, মগবাজার একটা মেডিকেলে নেওয়ার জন্য, ওইখানে নিয়ে যদি ওনাকে অপারেশন করা হয়, মেরুদণ্ডের সমস্যা ছিল হয়তো এটা ভালো হইতে পারে। তা আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন টাকা লাগতে পারে, উনি বলছিল যে সর্বনিম্ন 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগতে পারে। তো আমি আমার আব্বাকে বলছিলাম আব্বা এখন তো ডাক্তার বলছে এখানে চিকিৎসা আপনার কাজ হবে না, আপনাকে ইয়াতে নিয়ে যাইতে হইব, ঢাকাতে নিয়ে যাইতে হইব। তো আব্বা কয় ওইখানে নিলে যদি 1-1.5 লক্ষ টাকা লাগে, আমার বাড়িটা বাদে তো আর কিছু নাই, এই বাড়িটাই আমার সম্বল। তো দেখা যায় অপারেশন করার পরে বললো যে আরো 50,000 টাকা লাগবে। ওই টাকাটা তুমি কোথায় থেকে আনবা, শেষমেশ আমার বাড়িটা পর্যন্ত বিক্রি করা লাগবে, যেটা আমার ছেলে মেয়ের মাথা গোঁজার ঠাই, যে জায়গাটা, এটা আমার বিক্রি করে দিতে হইব। তো আব্বা বলছিল আমার দরকার নাই, আহ বাবা তুমি যতটুকু পারো আমাকে সেবা যত্ন করো, আমি যদি না, যদি আল্লাহ হায়াতে রাখে বাঁচমু, আর মরা হইলে মরে যাবো, তো দরকার নাই আমার টাকা যাইতে হইব না। তো ঠিক আছে, আমাদের যে গ্রামের যে ইয়া ছিল, ওই ফার্মেসি বা ডাক্তার বলি, গ্রাম্য ডাক্তার, ওনাদের কাছ থেকে ব্যথার ট্যাবলেট বা ইসে আইনা এ করতাম, আর আমি আমার জায়গা থেকে আমার আব্বাকে আমি সর্বোচ্চ সেবা যত্ন করতাম। যেমন একটা বাচ্চাকে যেভাবে কোলে করে এদিক সেদিক নিয়ে নেয় মানুষে, আমার আব্বাকে আমি এরকম করে নিতাম সেবা যত্ন করার পরে। তো আব্বা একদিন, এক সময় যা সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার আব্বা এমন সুস্থ হয়েছে যে উনি বাজারে অনেক দূরে, 3-4 কিলোমিটার রাস্তা উনি হাইটা যাইতে পারে। তো আমার আব্বা যখন সুস্থ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে, আমার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ছে, বা আমাদের যে কৃষি জমিগুলো করতাম ওইগুলো আবার ভালো করে করতেছি। তো আমার আব্বা ভালো হওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে মানুষে যখন আমার আব্বার কাছে আসতো যে কোনো বিষয় জানার জন্য, আমার আব্বা নিজের ব্যক্তিগত কোনো বিষয় না বলে সব সময় কইতো যে আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, সব সময় বলতো আমার আব্বা। তো আমার গল্পগুলি আমার আব্বা বলতো সবার সাথে। তো আব্বা সুস্থ হওয়ার পরে যখনই ফজর নামাজ হতো, সবসময় দেখতাম যে আমার আব্বা মোনাজাতের মধ্যে কান্না করতো, এবং আমার আব্বার কান্নার শব্দে আমার সবসময় আমার ঘুম ভাঙতো। দেখতাম আমার আব্বা সবসময় বলতো যে আল্লাহ তুমি আমার, আমি তো কিছু দিতে পারি না, আমার ছেলেটারে তুমি সবসময় দেখবা। তো শেষমেশ আমি যাই বিয়ে করছি, আমার বিয়েটা ফ্যামিলি থেকে পছন্দ মতো করাইছে। আহ, বিয়ে করানোর পরে আমার আব্বা পছন্দ মতো বিয়ে করাইছে, আর যেহেতু আমার ফ্যামিলিতে কাজের লোক নাই, তো একজন লোকের দরকার। তো দেখেন, আহ ইয়া বিয়ে করানোর পরে আমাদের ফ্যামিলির অবস্থা আমি অবশ্য বলছি। তারপরে আমার ওয়াইফকে যারা বিয়ে করে, অন্তত পক্ষে অল্প পরিমাণ স্বর্ণ হইলেও কিন্তু দিতে হয়। তো আমাদের এরকম সামর্থ্য ছিল না যে আমার ওয়াইফকে 1 ভরি ওজনের বা আধা ভরি ওজনের স্বর্ণ দিয়ে তাকে বিয়ে করে আনবো। ওই যে গলার একটা চেন, এটা আমার কাকাতো ভাইয়ের বউয়ের যে চেন, ওই চেন নিয়ে কিন্তু আমার ওয়াইফকে বিয়ে করে আনছে। এবং বিয়ের 2 দিন পরে আহ, আমি বলছিলাম আমার ওয়াইফকে যে এই চেনটা তুমি খুলে দাও, এই চেনটা তো আসলে আমাদের না। পরে বলছে যে এটা কার, পরে বলছি দেখো এটা আমার কাকাতো ভাইয়ের ওয়াইফের, এটা আমাদের চেন ছিল না।
তুমি কিছু মনে করো না, যদি ইনশাল্লাহ আমার সামর্থ্য হয় তাহলে আমি তোমাকে এক সময় কিনে দেবো। তো যাই হোক, আহ তাদের এইভাবে বুঝায় রাখছি, বা আমাদের যতটুকু অ্যাবিলিটি আছিল ওইটা দিয়ে তারে আমার আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছি, এবং সে আলহামদুলিল্লাহ ওইভাবেই থাকছে। তো আমার আব্বার কথা বলতেছিলাম, ওইটা ফালাই গেছি। তো এই সময় সব সময় দেখতাম, তো আমার আব্বা বলতো কি যে দেখো, আমি তোমার কোনো কিছু দিয়ে যাইতে পারি না, তবে তুমি, তোমার জন্য আমি দোয়া করি যে তুমি জীবনে অনেক বড় হইবা, তুমি অনেক কিছু করতে পারবা। তোমার জন্য আমি সব সময় দোয়া করি বাবা। তো আমি তো দেখি যে আমার আব্বা যে দোয়া করে। তো যাই হোক, আমি বিয়ের পরে এখন তো আমার আর আগের মতো কৃষি কাজ করলে চলবে না। আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে ডিগ্রিতে ভর্তি হয়েছি, এখানে আছে পড়াশোনার খরচ, ফ্যামিলির খরচ, আহ, তারপরে এখন ওয়াইফ হয়েছে, আমার তো একটা না একটা কিছু করতে হইব। তো বিয়ে করার পরে আমি, দেখেন, চাকরির জন্য পাগলের মতো ঘুরতেছি। কারণ অনেকেই ভাববো যে অল্প বয়সে বিয়ে করছে, এখন ওয়াইফকে পালতে পারে না, মানুষের কাছে টাকা পয়সা ধার চায়, হাওলাত চায়। তো আমি সবসময় ভাবতাম, যেহেতু আমি একটু বুঝি, ছোটকাল থেকে আমি বাস্তবতা অনেক ফেস করছি, আমি একটা জিনিস ভাবতাম যে আমি যদি কাজ করি, যে কোনো কারো জমিতে হোক বা যে কোনো কাজ করি, আমি কিন্তু ছোট হব না। কারণ কাজের বিনিময়ে মানুষ আমাকে টাকা দিবে, সে কখনো খারাপ ভাববে না। তো আমি এমনকি অন্যের জমিতে কাজ করছি, যেমন ধান লাগানো বলেন বা ধান কাটা বলেন, বা এভরিথিং কৃষি কাজ বলতে যা আছে, যেমন পাট কাটা, আমরা জানি যে পাট কাটে, ওই পাট কাটার কাছ থেকে শুরু করে ধান বুনা, ধান দেওয়া, সবকিছু আমি করতাম। তো যাই হোক, এগুলি দিয়ে তো আর একটা সংসার ওইরকম ভালোভাবে চলে না, যেহেতু আরেকজন লোক আমাদের সংসারে যুক্ত হয়েছে। তো আমি চাকরির জন্য একটা চাকরি পাইলাম, সেটা হলো এয়ারটেল কোম্পানিতে, 10,200 টাকা স্যালারিতে। পাওয়ার পরে যাই হোক, অনেক হতাশার মধ্যে একটা ইয়ে আসছে মনের মধ্যে যে, স্যার আমি একটা মিনিট, হ্যাঁ, একটা কাস্টমার আসছে, একটা মিনিট আপনারা লাইনে থাকেন। আর যে সবাই একটু ওয়েট করবো আমরা ইনশাল্লাহ, কারণ সজীব ভাই কথাগুলো শুনতেছিলাম মনোযোগ দিয়ে। আমরা সবাই ওয়েট করি একটু। হ্যাঁ, বাবা আসলে অনেকেরই নাই, আমারও বাবা নাই। সবাই দোয়া করবেন, পৃথিবীতে যত বাবা চলে গেছে মাটির কবরে আছে সবাই, সব বাবাকে যেন আল্লাহ মাফ করেন। উনি কিন্তু এভাবে কাজ করে সফল হয়েছে। হ্যাঁ, আমাদের সজীব ভাই এভাবে কাজ করে সফল হয়েছে, অনেক মিনিট কথা বলতে পারে নাই এভাবে, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু কথা এইভাবে তাও মোবাইল কানে দিয়ে কথা বলে সফল হয়েছে আজকে। যারা আমরা এখানে আছি অবশ্যই শুনবো কথা বলে শেষ পর্যন্ত। তো যাই হোক, স্যার আমার কথা কি ক্লিয়ার আছে, একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, সজীব ভাই বলে যান আপনি। দুঃখিত, আমি কাস্টমার আসছিল। তো দেখেন, আমি একটা চাকরি পাইছি, সেটা হলো এয়ারটেল কোম্পানিতে সিম সিম সেলসম্যান হিসেবে। 10,200 টাকা স্যালারিতে চাকরি পাইছি। দেখেন, আমার কোনো গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না। আমাদের যে মেইন অফিসটা ছিল আমাদের বাড়ি থেকে আপনার প্রায় 4 কিলোমিটার দূরে। প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে উঠে সাইকেল পাড়ায় যাইতাম ওইখানে, অফিসে যাইতাম। ওইখানে যাওয়ার পরে আবার উনি আমাকে টার্গেট দিত যে আপনাকে আজকে ওই থানায়, এই থানায় যেতে হবে। তা আমি দেখছি, যদি 10,200 টাকা স্যালারিতে আমি এতগুলো জায়গায় যাই, তাহলে আমার শুধু গাড়ি ভাড়া টাকাই হবে না। তারপরে আমার সকালের নাস্তা, দুপুরের যে খাবার, এগুলি খাইতে হয়। তো এরকম করে হয় না। যাই হোক, অনেক কষ্টের পর তারপরে কি করবো, যে বাধ্য হয়ে আমি কাজগুলো করতে হয়েছে। তো পরিশেষে 1.5 মাস আমি জব করার পরে উনি, ওই আমাদের যে সিম নিবন্ধন ইয়া প্রক্রিয়া চলে আসছে, তো উনি আমাকে টার্গেট দিচ্ছে, তুমি আহ, প্রতিদিন তোমাকে, সালাম, যে আমরা একটু ওয়েট করবো, কারণ উনি চাকরি করে, যে আমরা জানি চাকরি করলে কিন্তু অফিসটাকে রক্ষা করতে হয়। আহ অবশ্যই আমরা ধৈর্য ধরবো, সজীব ভাই ফ্রি হলে অবশ্যই কথা বলবেন। তো দেখেন, এভাবে টার্গেট দেওয়ার পরে
আমি প্রায় মিনিমামও যদি বলি যে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমি সাইকেল দিয়ে যাইতে, তো আমার অনেক ক্লান্ত লাগতো। তো উনি বলছে আমাকে সিমের তারিখ দিছে 10টা সিম। তো অনেকই জায়গায় যাইতাম, কারণ মানুষ তো ওই সময় বিভিন্ন মেলাতে চলে যায়, ওইখানে তো যাই মানুষ আর আইডি কার্ড নিয়ে যায় না। তো সিম বিক্রি করতে পারতাম না। এটাও হয়তো অনেকে যারা সেলসম্যান আছে অনেকে হয়তো জানেন যে এই যে টার্গেট থাকে, তা আমি বিক্রি করতে পারতাম না। তো একদিন আমি সন্ধ্যার সময় আসছি, তো আমাকে বললে আজকে কয়টা সিম বিক্রি হয়েছে। আমি বলি ভাই আজকে একটা সিমও বিক্রি হয়েছে না। তো উনি বলছে যে আমরা পদের আন্ডারে কাজ করি, এখন সিম যদি বিক্রি না হয় স্যালারি কোথায় থেকে দিব, এরকম করলে তো চাকরি থাকবে না। তো এত হতাশা, সারাটা দিন খাওয়া নাই কিছু নাই, সাইকেল দিয়ে আসা যাওয়া 10 কিলোমিটার জায়গা। তো আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে যে আমি এত কষ্ট করলাম পরিশ্রমের পরে এখন সন্ধ্যার সময় আসি তার কাছে, সে বলে এরকম বলে চাকরি থাকবো না। তা আমার মনে একটা গোসা রাগ চলে আসলে আমি বলছি ভাই আমি আর চাকরি করবো না, আমার এই চাকরি করার দরকার নাই। কয় কেন? আমি বলছি না আমার ভালো লাগে না, আমি চাকরি করব না। কারণ হঠাৎ করে আমার মনের মধ্যে যেন কি চলে আসছে যে কৃষি কাজ করে খাবো, তারপরে আমি এইসব চাকরি করব না। তো আমি চাকরি ছাইরা চলে আসছি। তো আমি ওনাকে বলছি, যেহেতু মাসের অর্ধেক ছিল, যে ভাই আপনার যদি মনে চায় তাহলে আমি যদি প্রাপ্য হই তাহলে আমার হাফ স্যালারি এটা দিয়েন, আর যদি না দেন তারপরে আপনার প্রতি কোনো অভিযোগ নাই। এই কথা বলে আমি চলে আসছি। তাই পরিশেষে উনি আমাকে 5,000 টাকা দিছিল, অনেক দিন ঘুরানোর পরে, হয়তো 5-6 মাস ঘুরানোর পরে 5,000 টাকা দিছিল। তো যাই হোক, এভাবে চলে আসছি। তো আমাদের সংসার জীবন এইভাবে চলতে থাকে। আমি চাকরি সাইডে দিয়ে চলে আসছি এবং আমার ওয়াইফকে বলছি দেখো, আমি আসতেছিলাম একটা চক দিয়া, আপনারা চিনেন কিনা, জমির মাঠ দিয়ে আসতেছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে বিয়ে করছি মাত্র 1.5 মাস হইলো, আমি চাকরিও সাইডে দিয়েছি, মনে রাগে যে আসলে কি এটা আমি ভুল করলাম না সঠিক করলাম। এখন সে কিভাবে আমি জানি না, মনের মধ্যে একটাই আছে আবার কি ওনার কাছে আমি যাবো কিনা সরি বলার জন্য, যে ভাই আসলে আমি রাগের মাথায় বলে ফেলছি, আসলে চাকরিটা তো আমার দরকার। আমি এগুলি ভাবতেছিলাম, মানে একবার এক পা আগে আবার আরেক পা পিছাই, যে কি করবো, যাবো কিনা। তো পরিশেষে মন থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে ভাগ্য যা আছে তাই হবে, আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার ওয়াইফকে বললাম দেখো, তুমি তো দেখো আমি বিয়ের পরে তোমাকে একদিন ভালোভাবে সময় দিতে পারিনি। তো একদিন ভালোভাবে সময় দিতে পারে না এই চাকরির কারণে, আজকে যদি নিজের কোনো কর্ম থাকতো, নিজের কোনো কাজ থাকতো, তাহলে কিন্তু আমি তোমাকে সঠিকভাবে সময়টা দিতে পারতাম। তো এরকম বলছিলাম। তো চাকরিটা তো আমি ছাইড়া দিছি, যে তুমি কি মনে করো আমার কাছে, তোমার কাছে বলতো তো আমার কাছে অনেক ইয়া লাগতেছে। তো সে বলছিল যে সমস্যা নাই, ভালো করছেন, আমরা রিজিকে যা আছে আমরা তাই খাবো, চাকরির কোনো প্রয়োজন নাই। এইসব চাকরি, যে চাকরির কারণে আপনি একদিন আপনাদের ভালো করে দেখতে পারি না, 30 দিন আপনি ডিউটি করা লাগে, ঘুম থেকে সকালে যান আরেক রাত্রে আসেন, এসব চাকরির দরকার নাই, ভাগ্যে যা আছে তাই হবো। তো এই কারণে আমি ওই চাকরি ছেড়ে চলে আসছি এবং আমাদের জমি কইরা যতটুকু খাওয়ার, এইভাবে আমাদের সংসারটা চলতেছে। পরিশেষে একটা সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে পড়াশোনা করে তো চাকরি বাকরি নেই, এখন কি করা যায়। এখন আলহামদুলিল্লাহ বিয়ে করছি, কদিন পরে ছেলে মেয়ে হইব, সংসার আরো বাড়বো। বা আমার আব্বা তো আগের মতো কাজ করতে পারে না, সবকিছু তো আমারই করতে হবে, আমার দায়িত্ব, এখন আমি কি করতে পারি। তো একদিন আমি আব্বার সাথে পরামর্শ করলাম। আব্বা আমাকে বললো বাবা তুমি ইয়া করো, বিদেশে যাইবা কি, বিদেশে যাও, চলে যাও। তা আমি বলছি আব্বা আপনি কি কোন, কি করলে ভালো লাগবে? কয়, বিদেশে চলে যাও। আমি বলছি আব্বা দেখেন, পড়াশোনা করার পরে এখন আমার চেয়ে ভালো ভালো লোক আছে, মেধাবী যারা সার্টিফিকেট আছে, অনেক তাদের ইয়া আছে, পাওয়ার আছে, তাদের লোকও আছে চাকরি দেওয়ার মতো। কারণ ওই ধরনের লোকদেরও চাকরি নাই, কারণ যারা চাকরি দিব তাদের একেবারে নিকটস্থ যারা আছে, আহ যেমন বাতিজা বা শালা, অথবা নিজের ছেলে, বোনের ছেলে, এরকম তাদেরই চাকরি দিতে পারে না। আর আমরা তো আমাদের তো এরকম কেউ নাই যে আমাদেরকে সাপোর্ট দিব চাকরি নেওয়ার জন্য। তো এরকম কেউ নাই, দেশে থেকে আবার কি করবো, 10,000 না 15,000 টাকা বেতনে কাজ করবো, হয়তো সংসারটা কোনো রকম চলবো, কিন্তু ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারবো না। তা আব্বা আমাকে পরামর্শ দিল, তো বাবা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো, তুমি পড়াশোনা করছো, তুমি এই করো। তো যাই হোক, পরিশেষে সিদ্ধান্ত নিলাম যে প্রবাসে চলে আসবো। আমি ডিগ্রিতে ওই সময় রানিং। তো আমি প্রবাস জীবনে চলে আসছি। প্রবাস জীবনে চলে আসছি, আসার পরে আমার শুরুটা যদিও একটু ভালো ছিল। তো আহ, সূচনাটা অল্প, হয়তো কিছু 15 দিন বা 20 দিনের মতো ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আমার অনেক কষ্ট। যেমন এখানে আসার পরে যে আমি একটা লন্ড্রির দোকানে কাজ করি, আমার জীবনে আমি কোনোদিন দাঁড়ায়, আমি যে আমরা বাড়িতে থাকতাম, এই বাড়িতে নাম্বার ওয়ান, এই বাড়িতে কোনো বিদ্যুৎ হইছে, আর কোনোদিন লন্ড্রির দোকানে দাঁড়ায় আমি দেখি নাই কিভাবে একটা কাপড় ইস্ত্রি করে।
তো ওইগুলো আমি একেবারেই অনভিজ্ঞ ছিলাম, তো ওইগুলো কাজ জানি না। তো যে আমাকে আনছে সে আমাকে কি ছিল যে তোমাকে আইনা ভালো একটা সিকিউরিটি চাকরি দিব, যেহেতু পড়াশোনা দোকানে আসো, আবার পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিতে পারবো। আসলে তারও কিছু করার ছিল না, কারণ এদেশে আসাটা যত সহজ বা মানুষ যেভাবে বইলে আনে, এখানে চাইলেও ওইভাবে দিতে পারে না, বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। আমি তাদের দোষী না। তো আমিও কাজও জানি না, তো তারা খালি আমার বাড়িতে বলতো যে আপনি ছেলে তো কাজ জানে না, এখন কাজ না জানলে কেমনি কি করার। কারণ লন্ড্রির কাজ এটা যতটা এমনি ইজি দেখা যায়, আসলে অতটা ইজি না, এটা শিখতে হয় অনেকদিন, বা এর মধ্যে অনেক কাজ আছে অনেক। তো যা, এবার আমার ঘুরে যাই। তো তার দোকানও কাজ কম, কাজ নাই। আমি মাসে 3,000 টাকা কভার জীবনে প্রথম মাসে মনে হয়। তো সর্বোচ্চ মনে হয় 6 মাসের মধ্যে একবার আমি 10,000 টাকা পাঠাইছিলাম। যে টাকা আমি মানুষের কাছ টাকা ঋণ করেছি, তারপরে ফ্যামিলি আছে, তো এইভাবে তো চলে না। তো কি হয়েছে, সে আমাকে একদিন বলে যে এ দোকানে তো কাজ কাম কম, তো তুমি বাইরে চেষ্টা করো, বাইরে কোনো কাজ করা যায়। তো ওই সময় এতটা ক্রাইসিস ছিল বাহারানে, কাজ করার মতো কোনো জায়গা ছিল না, কারণ লোক সংখ্যা অনেক বেড়ে গেছিল, কাজের পরিমাণ অনেক কম ছিল। তো যাই হোক, সকালে আমাদের এক পরিচিত লোকের সাথে আলাপ করলাম, উনি বলছে যে সকালে তো এখান থেকে লোক নিয়ে যায়, তুমি ট্রাই করে দেখতে পারো নেয় কিনা। তো আমি ওইখানে গেছি, যাওয়ার পরে যে কোম্পানির ফোরম্যান, সে জিজ্ঞেস করে তুমি কি কাজ জানো, তুমি কি জানো। আমি বলছি আমি তো কিছুই জানি না, বাসাও জানি না ভালো করে ওই সময়। তো বাঙালি আছিল, আমি বলছি ভাই আমি তো কোনো কাজ জানি না, বলেন যে লেবার। তো হ্যাঁ, হিন্দিটা কইতেছে লেবার নেই মানতে। তো এই কথা কইছে পরে আমি বাঙালিরে কইছি ভাই দেখেন আমি তো সমস্যা আছি, ঋণ টিন করে আছি, বাড়ি তো টাকা পয়সা দিতে পারি না, এখন আপনি যদি একটু বলেন। তো হ্যাঁ কইছে দেখ গরিব মানুষ, লয়ে লো, হ্যাঁ যাই পারে না পারে লেবার তো লাগে। তো যাই হোক, লয়ে আমাদের নিচে নেওয়ার পরে, তো এইভাবে আমার দিনগুলো যাইতাছে। আমার কাছে কিন্তু আমি যেহেতু দোকান থেকে চলে আইছি, ওই ব্যক্তি তো আর আমাকে টাকা দিয়ে হেল্প করে না। এখন আমার চলা আমার চলতে হইবো। আমার আমার কাছে 5টা টাকাও ছিল না, বা কখনো যদি তার কাছ থেকে 5 টাকা চাই আনতাম, এক সপ্তাহ আমার যে নাম্বার, মোবাইল নাম্বারে কথা বলতাম, 5 টাকা দিয়ে আমি এক সপ্তাহ চলতে হইতো। আমার অ্যান্ড্রয়েড ফোন কেনার মতো কোনো ইয়া ছিল না। যদিও আমার আব্বা আম্মার সাথে বা ওয়াইফের সাথে কথা বলতাম, আমি কান্নার জন্য কথা বলতে পারতাম না, কোথায় আসলাম আব্বা, আমার কাছে সমুদ্রের মতো লাগে। তো অনেক সময় ডিউটিতে যাইতাম রাতে 3টা বাজে, 3:30 বাজে যাইলে অনেকেরই দেখতাম যে মানুষ পরোটা নিত, এটার সাথে চা নিত, অনেক কিছু নিত। কিন্তু আমি যদিও পরোটা অথবা সবুজ বলে আটা রুটিকে, এটা যদিও আটা নাদা কিনা নিতাম, কিন্তু আমি যে এটার সাথে কোনো বাজি অথবা ডাউল নিমু কিনা, ওইটার সামর্থ্য আমার ছিল না। তো এইভাবে যাইতাম, তারপরে কাজ করতেছি। আমার ভালো যে একজোট সিফটি শু কিনবো, কাজ করার জন্য যে জুতাগুলি পরে ওইগুলো আমার ছিল না। তো এইভাবে পাগলের মতো যাই আর আসি, কাজ করি, আল্লাহরে রাখি, দিনগুলো পার করতেছি। পার করার পরে তো একদিন কি হলো, যা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যে সময় আসছি আমার ওয়াইফ ওই সময় 2 মাসের না 3 মাসের প্রেগনেন্ট ছিল। তো আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম যে আল্লাহ আমার প্রথম সন্তানটা যেন আল্লাহ আমাকে ছেলে দেয়। তো দোয়া করতাম। তো আমার ছেলে হইছে, আমি আসার হয়তো কয়েক মাস পরে আমার ছেলে আহ, জন্ম নিছে। তা আমি যে তার সাথে কথা বলবো, একটা ফোন দিব, ওইটা মোবাইলটা আমার কাছে ছিল না। তো আমার এক ফ্রেন্ডের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো তার মোবাইল দিয়ে আবার মাঝে মাঝে ফোন দিতাম, আমার ছেলের পিক দিছে তারে দেখতাম। এক সময় দেখছি যে আমি তার মোবাইলটা বেশি ধরি, এর জন্য কিন্তু সে তার মোবাইলটা লক লাগাই দিছে, যেন আমি যেন তার মোবাইলটা ধরতে না পারি। তো মনের মধ্যে অনেক কষ্ট, যেহেতু তার ব্যক্তিগত ব্যাপার, তার তো আমাদের মোবাইল দেওয়ার লগে কোনো ঠান্ডা নাই, দিলেও পারে না দিলেও পারে। তবে আমি ব্যক্তিগত ভাবে আমি কষ্ট পাইছিলাম যে ইস, একটা মোবাইল যদি কিনতে পারতাম, আমার ছেলের ছবিটা সবসময় দেখতে পারতাম। তো এইভাবে আমার দিনগুলো যাইতেছে, অতিক্রম হইতেছে। তো পরিশেষে যাইয়া দেখেন, পরিশেষে যাইয়া আমার আহ, যে চাকরিটা করতাম, এই চাকরিটাও আমার এক সময় চলে গেছে। কোম্পানিতে কাজ কম ছিল, পরে বলছিল যে লেবার আর লাগবে না, এখন তুমি চলে যাইতে পারো। তো আমি চলে আসছি, কারণ এখানে তো কোনো জোরে করার কোনো ওয়ে নাই। তো আমি চলে আসছি, আমার কাজ নাই। তো যেই জায়গা থেকে আমি দোকানে আসছিলাম, আমি ওনাকে যাই বলছি যে আমার তো কাজ চলে গেছে, এখন আমি কি করতে পারি। তো উনি বলছে আর কি করার, আস তুই আমার সাথে আস, কাজ কর, 3 বেলা খা, যা করার পরবর্তীতে দেখা যাবে। তো উনি আসলে ইলিগেল ছিল, ওনার বিষয় ছিল না। তো আমি যখন পুরাপুরি আমি এই লন্ড্রির কাজটা শিখছি, তারপরে দেখা যায় উনি অবৈধ থাকার কারণে ওনাকে একদিন পুলিশে ধরে লাইছে। ধরে নেওয়ার পরে উনি আর আসতে পারে নাই। তো আমার যে মালিক বা কোম্পানি, উনি আমার বলছে যে তুই কাজ যেহেতু পারস, তুই দোকানটা চালাইতে পারবি কিনা। তো আমি চালাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমি তো বাসা জানি না। এদেশে কাজ করতে হইলে তো বাসা জানতে হবে একটা দোকান চালাইলে।
তো আমি যেহেতু ইংলিশ মোটামুটি জানি, তো ভালো কাস্টমার যারা আসতো তাদের কাছে আমি ইংলিশ দিয়ে বলতাম যে এই জিনিসটার আরবিতে কি বলে, ওই জিনিসটারে কি বলে। তো এইভাবে থাকতে থাকতে যাই আলহামদুলিল্লাহ, আমার মাত্র 90 দিনের স্যালারিতে আমি আমার কোম্পানিতে জয়েন করলাম। মাস শেষে 90 দিন আর পাইতেছি। এটাও ওই সময় আমার কাছে মনে হইতো যে 1 কোটি টাকা পাইতেছি আমি মাসে। কারণ যে ব্যক্তি মাসে 3,000 বা সর্বোচ্চ এক সময় 10,000 টাকা পাঠাইতাম, ওই ব্যক্তি এখন বাংলাদেশে 18 থেকে 20 হাজার টাকা কাম করতেছি। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এইভাবে আমার দিনগুলো যাইতেছে, এটা থেকে আমার রুম ভাড়া, খানা, যাই হোক। এভাবে আমার 4টা বছর পার হইলো। পার হওয়ার পরে করোনা আসার আগে আমি, যেহেতু অনেক দিন হয়ে গেছে, বাড়িতে যাওয়ার দরকার। তা আমি বলছি, মালিকেরে বলছি আমি বাড়িতে যাব, তুই আমাকে একটা ব্যবস্থা করে দে। তো হ্যাঁ বলছে, ঠিক আছে তুই যা, আমি সামান টামান যা লাগে সবকিছু গুছাইছি। তারপরেই চলে আসলো করোনার প্যান্ডামিক। তো করোনা, স্যার 1 মিনিট। জি জি, অবশ্যই অবশ্যই, আমরা জানি যে উনি এখনো অফিসে আছে, অফিস বলতে ডিউটিতে আছে। হয়তো কাস্টমার আসে, না হলে কেউ আসে, কথা বলতে হয়। আমরা একটু ওয়েট করি। শুনতেছিলাম আমরা, যে দেখেন একটা মানুষ কোত্থেকে উঠে আসছে, হ্যাঁ, কতটুকু স্ট্রাগল করতেছে শুধু পরিবারের সুখের জন্য। মানে বাবা হারা একটা সন্তান পরিবারের দায়িত্ব নিয়েছে। মানে আসলে বলতে গেলে অনেক কষ্ট লাগতেছে, যদিও কি বলবো আর কি। আসলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনি এই জন্য সন্ধান পেয়েছেন, হয়তো আপনার বাবার দোয়া ছিল যে, যেটা আমি পেয়েছি। আমি মনে করি যে আমার বাবা এরকম বলতো, তোমার ভালো কিছু হবে ইনশাল্লাহ। হয়েছে, সেই জন্য হয়তো আশীর্বাদ হিসেবে আমরা ডিরেকশন পেয়েছি, আমি মনে করি এটা। জি স্যার, আমার কথা ক্লিয়ার আছে? জি জি, হ্যাঁ জি, সজীব ভাই জি। প্লিজ। তারপরে চলে আসলো করোনা প্যান্ডামিক, আমাদের দেশে যাওয়া হইলো না। তো এইভাবে ওই সময় খালি হাতে ছিলাম, যে বাড়িতে কোনো কিছু নিয়ে যাবো কেনাকাটা করে, ওইরকম আমার পয়সা ছিল না। যতটুকু নেওয়ার সামান বা এগুলো নিলাম। তো যে গোল্ড বা ভালো কিছু নেওয়া, বা আমি যে দেশে যাই 3-4 মাস চলবো, ওইরকম কোনো অ্যামাউন্ট আমার কাছে ছিল না। তো আমি মনে মনে ভাবলাম যে করোনা আসছে, এটা হয়তো আল্লাহর একটা ভালো রহমত। কারণ আমি যদি গুছায় যাইতে পারবো না, হয়তো একটা বছর থাকলে আমি আর হয়তো নিজেকে গুছায় সুন্দরভাবে আত্মীয় স্বজন বা ফ্যামিলির জন্য কিছু নিয়ে আমি যাইতে পারবো। এইভাবে আরেক বছর আমার চলে গেল। চলে যাওয়ার পরে যে করোনা শেষ পর্যায়ে, তো আমি একদিন কেনাকাটা করতে যাই আমাদের মানামাজি মার্কেটে। যাওয়ার পরে ইমরান ভাইয়ের সাথে আমার দেখা। তো ইমরান ভাইয়ের সাথে আরেকজন লোক আছিল, সে আমার রুমের কাছাকাছি থাকতো, বলছিল ডিএক্সএন বিষয়ে, যে ভাই এখানে একটা ডিএক্সএন বিজনেস আছে। এখানে এইভাবে কাজ করলে, আমরা যে সাবান শ্যাম্পু এগুলো টুথপেস্ট ব্যবহার করলে এখানে ইনকাম করা যায়। তো আমি মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশে তো কত কোম্পানি দেখি, এগুলি আর কি, এগুলি এখন বলবো, বইলা ঢুকাইবো, জয়েন করাইবো, পরবর্তীতে দেখা যাবো যে বলবো আপনার আজকে ফর্ম ফিল আপ করলে 500 টাকা, কালকে সেমিনারে যাইলে 1,000 টাকা, এগুলি বইলে কথা টাকা পয়সা হয়তো নিব। তা আমি টোটালি অফ করে না করে দিছি, যে আমার দরকার নাই। পরে ইমরান ভাই বলছিল যে ভাই আপনি বিজনেস করেন না করেন, আমাদের অফিসটা একটু আসেন দেখা যান। তো আমি বললাম যে বাঙালি একটা মানুষ এত রিকোয়েস্ট করতেছে, যাই বিজনেস করি আর না করি। তো ওনার সাথে গেছি, অফিসটা ভালোই লাগছে। তো আমি যখন চলে আসবো, টোটালি আমি নেগেটিভ, আমি বিজনেস করবো না। তো উনি শেষ পর্যায়ে, উনি যখন ব্যর্থ হয়েছে, বলছে ভাই আপনি বিজনেস যদি না করেন, এখন না করেন সমস্যা নাই, যদি আমার নাম্বারটা লয়ে যান, ভবিষ্যতে যদি কখনো বিজনেস করেন তাহলে আমাকে নক দিন। তো উনি ওনার নাম্বার দিছে, ওনার মতো করে দিয়ে দিচ্ছে, আমি আইসা বলছি আমার আর কিসের বিজনেস, কিসের কি। তো এইভাবে আসলাম, তো কাজ করতেছি। তো আমার একটা শারীরিক সমস্যা ছিল, আপনাদের সাথে বলি। আমার 2টা পা একদম ওই যে আমাদের দেশের মধ্যে যে তেলের পিঠা বলে, তেলের পিঠা তেলের মধ্যে ছাড়লে যেরকম ফুইলা যায়, আমার এই 2টা হাঁটু এরকম ফুইলা যাইতো। আমি কাজ করতে পারতাম না দাঁড়ায়া। তারপরে আমি যখন নামাজ পড়তাম, আমার 2টা হাঁটু একেবারে সরাইয়া দিত। তো অনেক কাস্টমার আরবিরা এসে দেখলে বলতো তোর কি সমস্যা, দিত সেটা দিতে পারতো ভালো করে। তা আমি বলতাম এই সমস্যা। তো এই দেশে যে আমাদের যে ডক্টর জাহাঙ্গীর আলম স্যার এখন ডিএক্সএন করে, উনি উনি এদেশের একটা হসপিটালে, ভালো একটা হসপিটালে ছিল, লিনাস মেডিকেল। তো এখানে গেছি, অনেক ট্রিটমেন্ট করছি। উনি দেখলাম যে সিরিশ আছে না, সিরিশ দিয়ে আপনার ওই পানি নামাইছে, তাই না, অনেকগুলো পানি নামাইছে, পানির গুলো কালার ছিল হলুদ এরকম। তা আমি বলছি স্যার আমার কি হয়েছে, উনি বলছে যে দেখেন আপনার এক হইছে যাইয়া ওই বাতের সমস্যা আছে, আর দ্বিতীয়ত আপনি ভিটামিন ডি কমতি আছে। তো এরকম রক্তের ইনফেকশন, কিছু ইনফেকশন আছে, এগুলি বলছে। তো যাই হোক, এভাবে চিকিৎসা করতে থাকলাম।
তো আমার স্যালারি তো কম ছিল, এভাবে যদি আমি মাসে 60 দিনে 70 দিনে দেই, 90 দিনের স্যালারিতে আমার কি থাকে? আমার তো কিছুই থাকে না। তো আমি ভাবলাম যে আসলে আমার বাড়িতে যাওয়া দরকার, যেহেতু ভালো কোনো বেনিফিট পাইতেছি না। তো যাই হোক, আমি পরিশেষে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আপনার করোনা মাস একটু যে কম ছিল, পরবর্তীতে দেখা যায় আমি যখন বাড়িতে গিয়ে চলে গেছি, তখন আসার আগ টাইমে হয়তো 15 দিন বা 1 মাস আগে আপনার করোনা তো আবার দেখা দিচ্ছে আগের মতো করে। এখন যে আমি প্রবাসে আসবো আবার ফেরত আসবো এরকম সিচুয়েশন না, আমার ভিসার মাত্র আছে মাত্র 15 দিন মেবি এরকম ছিল। তো তো অনেক ট্রাই করতেছি। এখন কি হয়েছে, যাদের আপনার ভিসা ছিল, যারা গালফ ইয়ারে চলে গেছে তাদেরকে আসার সুযোগ আছে, যারা অন্যান্য এয়ারলাইন্সে গেছে তাদের আসার সুযোগ নাই। কারণ অনেক প্রবাসীদেরকে আমি দেখতাম যে অনেকে আপনার ওয়াইফের গয়না বিক্রি করে, অনেকে ওই মানে কিস্তি থেকে এরকম তুইলা ওনারা টিকিট কাটে, কেউ 1 লক্ষ টাকা দিয়ে, কেউ 1.5 লক্ষ টাকা দিয়ে একটা টিকিট। তো আমি যেহেতু আমার টু ওয়ে টিকিট ছিল, যে আসা যাওয়া আপ ডাউন টিকিট ছিল, তো আমাকে বলছিল যে আমি প্রথমত কি করতে হইতো, এটা অনলাইনে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সিগনেচার নিতে হইতো, সই নিতে হইতো। তা আমি গ্রাম অঞ্চলের মানুষ, বা আমাদের এরকম কোনো পরিস্থিতি কেউ নাই, বা এই করোনার সময় কার কাছে যাবো পররাষ্ট্র মন্ত্রণালয় সিগনেচার লওয়ার জন্য, অনেক হতাশার মধ্যে ছিলাম। তো আমার দেখতাম যে আমার আম্মা বলতো যে তোরা এত পড়াশোনা করাইলাম, তুই এতটুকু জ্ঞান নাই, এই করোনার মধ্যে তুই কেমনে দেশে আসলি? কিন্তু আম্মা তো জানে না। দেখেন, আমি 7 বছর 7.5 বছর পরে দেশে আওয়ার জন্য চেষ্টা করছি। আমরা প্রবাসীদের একটু সমস্যা বলি, আমরা অনেক সময় দেখা যায় আসার জন্য চেষ্টা করি, তারপরে দেখা যায় কোম্পানির এক লোক যদি দেশে চলে যায়, আমাদেরকে দেনা দেওয়ার জন্য বলছে সে আইসা লোক তারপরে যাইবা। যখন সে আইসা থাকে, তা আমার ভিসার মেয়াদ, আমি 4 মাসের ছুটিতে যাইলে আমার ভিসার মেয়াদ তো থাকে 4 মাস। আবার যদি ভিসার মেয়াদ থাকে, দেখা যায় পাসপোর্টের মেয়াদ কম থাকে। তো এরকম করে অনেক সমস্যার সম্মুখীন হই আমরা প্রবাসীরা, একদিক দা হইলে আরেক দিক দা হয় না। আবার অনেক সময় দেখা যায় কোম্পানি দেয়, কিন্তু আমি যে বাড়িতে যাই 4 মাস চলবো এরকম কিন্তু আমাদের ইনকাম নাই, টাকা নাই। তো অনেক সময় নিজের টাকা শর্ট থাকার কারণে আমরা ইচ্ছা করেও যাইতেছি না ছুটি পাওয়ার সত্ত্বেও। তো আমি যখন দেশে গেছি, আমার আম্মা কইতেছে তোরা এত পড়াশোনা করাইলাম, তোর একটু জ্ঞান বুদ্ধি নেই, করোনার মেয়ে দেখি মানুষ দেশে আইয়ে। আম্মা অনেক কথা বলতো। তো মনে মনে ভাবতাম যে আম্মা তো ভালোর জন্যই বলে, কিন্তু আমি কি করতাম, আমার আম্মারা তো আমি ওইরকম বুঝাইতে পারতাম না যে আমরা প্রবাসীরা চাইলেই যে কোনো মুহূর্তে আসতে পারি না, আমাদের সমস্যা শেষ নাই, একটা সমস্যা শেষ হইলে সমাধান হইলে আরো 2টা সমস্যা দরজা করা না যায়। ওগুলো তো যদি আমার আম্মা একটু পড়াশোনা করতো, হয়তো আমি বাইঙ্গিয়া তার আমি বিস্তারিত আমার বিষয়গুলো ডিটেলস বলতে পারতাম। তো আম্মা যা কইতো আমি তাই শুনতাম। তো আমার আব্বা তো বিছানায় শুয়ে থাকতো আর সবসময় আমাকে ভরসা দিত, বাবা তুমি পড়াশোনা করছো, তুমি চিন্তা করো না, আল্লাহ আছে, তোমার এই রেস্টুরেন্টে যাইতে হলো আমি বাড়ি বিক্রি করে তোমার আবার সৌদি আরব পাঠাবো, এরকম সান্ত্বনা দিত। আসলে দেখেন, বাড়িটা বাদে আমাদের কিছু নাই, তো আব্বা কি বাড়ি বিক্রি করে আমাদের পাঠাইবো? তো আমি বুঝতাম যে আব্বা আমার জন্য মন না ভাঙ্গে জন্য ইয়া দিত, আমাকে সাহস দিত। যাই হোক, অনেক হাজার হাজার মানুষ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর মনে হয় 11 জন ব্যক্তি আছিল। 11 জন ব্যক্তির মধ্যে আল্লাহর কি আল্লাহর কি রহমত, যে 11 জন ব্যক্তির মধ্যে আমার নামটা চলে আসছে। এত হাজার হাজার মানুষের মধ্যে 11 জন ব্যক্তির মধ্যে আমার একটা নাম চলে আসছে, যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। এটা আসার পরে তা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যেহেতু আমার গালফিয়া টিকিট ছিল। তো আমি শুধু 5,000 টাকা দিয়ে আমার টিকিটটাকে আমি রেনু করছি। রেনু করার পরে আমি ঢাকা এয়ারপোর্টে আসছি আমার এক আত্মীয়র বাড়িতে। 3 দিন আগে এসে আমি এখানে থাকছি, কারণ বাংলাদেশে করোনার কারণে যে কোনো সময় গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দেয়, আসার সমস্যা। তো এখানে আইসা আমার ওয়াইফকে নিয়ে আসছি, আমার ছেলেকে নিয়ে আসছি, এখানে আইসা থাকলাম। থাকার পরে যে দিনে রাত্রে আপনার আমার ফ্লাইট, রাত্রে আমি এয়ারপোর্ট আইসা দেখি শুধু সৌদি গালফিয়ার এয়ারলাইন্সে শুধু একটা ফ্লাইট। তাও এখানে যে সংখ্যক লোক দেখা যায়, যে এত লোক কিভাবে এটা দিয়ে নিব? এখানে সৌদির লোক, সাথে বাহারানের লোক আছে। তা আমার কলিজার মধ্যে একটা মানে ধাক্কা খাইলো, যে এত কষ্ট করে 15 দিন মাত্র ভিসার মেয়াদ আছে, এনে আসলাম, আল্লাহই জানে যাইতে পারি কি না পারি, ফ্লাইট হয় কি না হয়। ওনারা বলতেছে সৌদির লোক আগে ওঠেন, পরবর্তীতে বাহারানের লোক। তো মনের মধ্যে অনেক টেনশন ঢুকে গেল, যে আল্লাহ জানে যে আজকে কি শেষ, নাকি আর বিদেশে যাওয়া হইব না। দেখ, আল্লাহর কাছে নামাজের মধ্যে কান্নাকাটি করছি, অনেক কিছু করছি, তা আল্লাহ রহমত করছে। তো পরবর্তীতে আমি প্রবাস জীবনে আসলাম, এভাবে আমার দিনগুলি অতিবাহিত হইতেছে। আর আপনাদেরকে বলছিলাম আমাদের শারীরিক সমস্যা ছিল, এটার কথা। তো আমার রুমমেট যে মিজান ভাই বিজনেসটা করে, সে আমাকে প্রায় সময় বলে, সজীব ভাই আপনি তো ফেসবুকে পোস্ট করেন, পোস্ট করার পরে দেখি অনেকে আপনাদের কমেন্ট করে, আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে, আপনি কিন্তু চাইলে বিজনেসটা করতে পারেন।
তো আমি তাকে সবসময় বলতাম যে ভাই আমার এইগুলি প্যারা দিন না, আমি অনেক টেনশনে আছি, দেশে থেকে এসেছি, আমার এগুলি ভালো লাগে না। আর ডিএকশন এর দাওয়াত আমি আগে পাইছি, আমি করবো না, আপনারা করেন, আপনাদের ভালো লাগে। তো এইভাবে সে না শুধু বন্ধা, সে পারে না, সে শেষ পর্যন্ত আমার রুমের যা লোক আছে সবাইকে ডিএকশন এ জয়েন করাইছে, এখন শুধু বাকি আমি। এখন সে আমাকে শুধু অ্যাড করাইতে পারতেছে না। তো সে কো ভাই চাইলে আপনি পারেন, চাইলে আপনি পারেন, আপনার তো টাকা লাগতেছে না, আপনি হন হন ভর্তি হন। তো পরিশেষে আমি কই, একটা মানুষ যেহেতু ইয়া করে, আবার রুমে সবাই আমাকে ধরছে ভাই আপনি বিজনেসটা করেন, বলছে ভাই আপনি বিজনেসটা করেন। তো যাই হোক, পরিশেষে আমি কার্ড বানাইলাম। তো আমি ইমরান ভাইকে জিজ্ঞেস করলাম, না সরি, পরে একদিন আমাকে মিজান ভাই বলতেছে যে আমাদের এক লিডার আছে ইমরান ভাই করে নাম, উনি আপনার কাছে আসবো, আইসা বিজনেসটা নিয়ে কথা কইবো। তো একদিন দেখলাম ইমরান ভাই বলছে আমাদের, ভাইয়া আপনার দোকানটা কোথায়? আমি বলছি এরকম এরকম, এখানে আমার দোকানটা আছে, আপনি আসেন। তো উনি আসছে, আইসা উনি আমাদের জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই, ভালো আছেন নি? এই সে জিজ্ঞাসা পরে আমি ওনাকে ফার্স্টে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই, আপনি কি আমাকে চিনছেন? বলে না। বলছি ভাই আমি হচ্ছি সেই ব্যক্তি যে আপনি করোনার সময় আমাকে ডিএকশন এর দাওয়াত দিছিলেন, আমি আপনার দাওয়াতটা অ্যাকসেপ্ট করি নাই। তো উনি আমাকে পাল্টা প্রশ্ন করছে, ভাই আপনি কি জানেন আপনি এখন কার টিমে আছেন? আমি কই না। কই আপনি কিন্তু আমার টিমে আছেন। আমি কই ভাই এটা কেমনে সম্ভব? কই মিজান ভাই আমার সিস্টেমে আছে, আপনিও আমার সিস্টেমে। তো দেখেন উনি যে আমাকে দাওয়াত দিছিল, উনি কিন্তু মন থেকে চাইছিল আমাকে, যে লোকটাকে দরকার। উনি না পারার সত্ত্বে পরিশেষে বলছিল ভাই আপনি যদি বিজনেস কখনো করেন আমার নাম্বারটা নিয়ে যান, আপনি আমাদের নক দিন। দেখেন ওনার নাম্বারটা কিন্তু আমি সেভও করি নাই, গুরুত্ব দিই নাই, কিন্তু পরিশেষে ওনার যে মনের একটা চাওয়া ছিল, শেষ পর্যন্ত 2 বছর পরে যায় কিন্তু ঠিকই পূরণ হয়েছে, আমি কিন্তু ওনার সিস্টেমে চলে গেছি, ওনার সিস্টেমে কাজ শুরু করছি। যাই হোক, তো আমি ওনাকে বললাম ইমরান ভাইকে যে লিডার, আমার তো এরকম শারীরিক সমস্যা আছে, আপনাদের এখানে কি কোনো এরকম কোনো পাওয়া যায় ঔষধ যে আমার এটার জন্য কাজ করে? তো উনি বলছে আছে, তো আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ কাজ হইব। তো একদিন নিয়ে গেল শুক্রবারে, যাওয়ার পরে যে স্পাইরুলিনা ট্যাবলেট, মরেঞ্জি জুস, ব্ল্যাক কফি, এগুলি উনি আমাকে কিনে দিল। তো খাইলাম, খাওয়ার পরে আস্তে আস্তে উনি বলছে যে ভাই একটু সময় নিব, আপনাকে একটু ধৈর্য ধরতে হইব, সবুর করতে হইব, কারণ এটি কালার কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট, ইংলিশ মেডিসিনের মতো যে খাইলাম সাথে সাথে কাজ করলো এরকম না। যাই হোক, আমি আমার জায়গা থেকে বিশ্বাস করে আমি খাওয়া শুরু করলাম। পরবর্তীতে দেখতাছি যে আমি এক সময় আপনার নামাজের সেজদা ভালো করে দিতে পারতাম না, বা হাঁটলে কেউ যদি আমাকে লক্ষ্য করতো যে লোকটা কিভাবে হাঁটে একটু দেখি, তাইলে মানুষ বুঝতো আমি খুদাই খুদাই হাঁটতাম। অলরেডি আমার রুমে একজন দুজনে বইলা লাইছিল যে ভাই আপনার পাও কি, আপনি এইভাবে হাঁটেন কেন? কিন্তু আমি কাউকে বুঝতে দিতাম না, কিন্তু অনেক সময় অনেকেই বুঝ জ্বালাইতো। তো এই প্রোডাক্ট গুলি খাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ আমার কাছে যেমন ভালো লাগতেছে, ভালো লাগতেছে। পরে এরকম করে আমি 2-3 মাস যখন কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ এখন আমি দৌড়ও দিতে পারি, হাঁটা তো পারি, ওই দৌড় দিলেও আমার কোনো সমস্যা, আমি একেবারে সুস্থ হয়েছি। তখন আমার বোনাসটা মনে আসছিল 1 দিনের 1 টাকা 14 পয়সা ফার্স্ট। তো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে এইখানে যেহেতু প্রোডাক্ট ব্যবহার করলে শারীরিক সুস্থতা পাওয়া যায়, আমি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পাই গেলাইছি, আমি কোনো ভালো কোনো আশানুরূপ রেজাল্ট পাই নাই। তো এখানে যত প্রোডাক্ট ব্যবহার করে নিজের সুস্থতা পাওয়া যায়, পাশাপাশি ইনকাম করা যায়, যে যে ইনকামটা আমার বাংলাদেশি 300 টাকা প্লাস। তো আমি ভাবলাম যে হয়তো এই এই কোম্পানিটা একসময় আমাকে 3,000 টাকাও দিতে পারে। আমি কিন্তু ওই অফিসে সবসময় যাইতে পারতাম না, যেহেতু আমি কাজ করি। তো আমি মনে মনে এটা ইয়া করলাম আর কি, যে আমি তো বিজনেসটা করতে পারি। তো এইভাবে কাজ করার ফলে আমি প্রথম আমার এক বন্ধুকে আমি ইনভাইট করি, সুমন করে নাম, সে সৌদি আরবে থাকে। তো আমি একদিন বললাম, দোস্ত আমি তো একটা বিজনেসের সাথে যুক্ত আছি, তো এটা করলে আমরা ইনকাম করতে পারি, দেশে যাইলে ইনকাম থাকবো। তো সে আমার এক কথাই বলছে, দোস্ত তুই নিজেও ঠকিস না, আমারও ঠকাইস না, এটা বাদ দে, এগুলি কত মানে আছে গেছে, এগুলিতে যাইস না। তো আমি হাতে বললাম, দেখ আমি অনেকদিন যাবত আছি, আর তুই তো জানোস তোর কোনো সময় আমি কোনোদিন খারাপ পরামর্শ দিছি না। তো আমি হাতে জিজ্ঞাসি, এমনি জিজ্ঞাসি, তুই কি বলতে পারবি যে ছোট থেকে একসাথে ক্লাস 1 থেকে তুই ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত আমার সাথে পড়ছস, তোরা কি আজ পর্যন্ত কইতে পারবি যে আমি তোদের কোনো খারাপ পরামর্শ দিছি? কয় না। তো আজকেও তোরা খারাপ পরামর্শ দিই না, আমি বিজনেসটা করি, আমার কাছে ভালো লাগছে, তুই বিজনেসটা কর। পরে হ্যাঁ মানে কইতাছে, দোস্ত তুই যেহেতু কইছস, এন কি লাভ আছে লস আছে আমি দেখবো না, তুই আমার কার্ড বানাই দে। পরে বানাই দিলাম। তার কার্ড যখন আমি ফেসবুকে পোস্ট করলাম, আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে আপনার ইয়া করতে থাকে, নক করতে থাকে। যাই হোক, নক করতে থাকে। এভাবে আমার টিম গুলো আস্তে আস্তে গ্রোথ হতে থাকে, আমি বিজনেস শুরু করতেছি, আমার পজিশন আস্তে আস্তে আসে। তো মাঝে মাঝে হতাশা চলে আসতো, যে প্রত্যেকের জীবনে বিজনেসের হতাশা আছে, যারা আজকে ভালো পজিশন আছেন, আমারও হতাশা চলে আসতো যে আদৌ কি পারবো কিনা, মিজান ভাই স্টার এজেন্ট হয়ে গেছে,
তারপরে আপনার আহ আপেল ভাই স্টার এজেন্ট হয়ে গেছে, যে আমি আদৌ পারবো কিনা। তো আপেল ভাইয়ের সাথে মাঝে মাঝে আমি বলতাম, ভাই আপনারা তো স্টার এজেন্ট হয়ে গেছেন, আমি কি স্টার এজেন্ট হইতে পারবো? 4,500 পয়েন্ট, আমার তো টিমে কাজ করে না কেউ, আমি কিভাবে কি করবো? তো উনি বলছে, ভাইয়া আপনি ধৈর্য ধরে লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, আপনি কাজ করেন। উনি আমাকে সবসময় উৎসাহ দিত। তো যাই হোক, এইভাবে আমি কাজ করতেছি। যাই হোক, পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইতেছি, বা আমাদের পরিচিত লোক যারা আছে সবাই জানে আমি আমার ছোট থেকে আমি সবসময় সৎভাবে চলার চেষ্টা করছি। কাউকে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলি আমি কখনো করি নাই। আমার এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে এগুলিতে আমি কখনো ইচ্ছা অনিচ্ছা, তো মানুষ অনেক কিছু করে, তবে ইচ্ছাকৃত ভাবে আমি সবসময় চাইতাম যে মানুষের সাথে কমিটমেন্ট, কথা বলা, আমি যেন এই জিনিসগুলো যেন সবসময় ঠিক রাখতে পারি। তো যেই কথা সেই কাজ, আমাকে অনেকেই আমার এলাকার মানুষে বিশ্বাস করে, আবার অনেকেই জানে যে আমার একটা গরিব ফ্যামিলি হিসেবে, ছাত্র হিসেবে আমি ভালো ছিলাম, এটা আমার একটা পরিচিত ছিল। এটা আমি গর্ব করি না, মানে আপনাদেরকে বুঝাইবার জন্য বলি যে আমার একটা পরিচিত ছিল। প্রাইমারি স্কুল স্যারেরা প্রশংসা করতো, মুখের ফুতে অনেক ভালো। হাই স্কুলে গেছি পরে স্যার, আমার কাকা যেহেতু ম্যানেজিং কমিটির সদস্য আছিল, বলতো তোমার বাচ্চা তো ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ তো ভালো র্যাঙ্কে আছে, অনেক ভালো কিছু করবো। তো কাকাও অনেক গর্ব করতো, আমার মাথার মধ্যে হাত বুলাই বলতো, ভাতিজা ভালো করে পড়াশোনা করো, তোমার আব্বা তো অনেক কষ্ট করে পড়াশোনা করায়, তো দেখো তোমার কিন্তু প্রশংসা করে। আমার ছেলেকে কিন্তু আমি ক্লাস 7 এ রুল একে জয়েন করেছি, হ্যাঁ চলে গেছে 46ও। আর তুমি কিন্তু অনেক দূরে, আমার রুল নং মনে হয় 51 না কত আসছিল, তো আমি একেবারে পরীক্ষা দিয়ে আমি রুল নং 3-এর মধ্যে চলে আইছি। তো বলছে যে দেখো, তোমার স্যার প্রশংসা করে, তোমার নিয়ে যেন গর্ব করতে পারি, ওইভাবে তুমি পড়াশোনা করো। তো আমি এইভাবে পড়াশোনা করতাম। যাই হোক, তো আমার যারা পরিচিত ছিল অনেকে বিশ্বাস করে, যাদেরকে আমি বলতে পারছি, বা অনেকে বুঝছে অনেকে বুঝছে না, যারা বুঝছে তারা আমার সাথে বিজনেসে সাড়া দিছে, এবং তারা কাজ করছে। তো বিজনেসের শুরুতে যাই কিন্তু অনেক কষ্টই ছিল। অনেকে খারাপ মন্তব্য করতো, বলতো ডেস্টিনি খালাতো ভাই, আবার অনেকে অন্য ভাষায় কথাবার্তা বলতো। তো যারা এই মন্তব্য করতো, আমি কাউকে খারাপ ভাষা দিয়ে কখনো মন্তব্য করতাম না। তো আমি একটা ব্যক্তির উদাহরণ তুলে ধরি। আহ, আমি বাহারান আসার পর যে ব্যক্তিটা আহ, আমাকে অনেক কিছুতে হেল্প করছে, তো আমি একদিন, উনি অনেক শিক্ষিত লোক, বাহারান দেশে গাড়ি ড্রাইভিং করে, আমি ফেসবুকে একটা কমেন্ট করছিল যে এটা ডেস্টিনি খালাতো ভাই, দান্দাবাজির আর জায়গা নাই, এরকম একটা কমেন্ট করছিল। পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে তার উত্তরটা কি দেওয়া যায়। যে অনেক সময় কিন্তু নীরবতা মহত্বের লক্ষণ, কিন্তু আবার অনেক সময় কিন্তু নীরবতা সে সম্মতির লক্ষণ। কারণ আমি যদি তার এই প্রশ্নটার কারণে নীরবতা পালন করি, আমি বিজনেসে আসছি, দেখা যায় আমার সিস্টেমে যারা আছে অথবা যারা আমার পরিচিত লোক তারা দেখতেছে, তারা কিন্তু বলবে যে আসলে মনে বিজনেসটা খারাপ কিছু নাইলে, হ্যাঁ এটা উত্তর দেয় না কে লাগা, হ্যাঁ তো কিছু বলার দরকার। তো আমি ওনাকে একটা একটা প্রশ্ন আমি খুব সুন্দর করে মনের মাধুর্য বিষয়ে আমার মিশায় আমি আমার মন থেকে লিখলাম যে ভাইয়া, আহ আমি আপনাকে জানি অনেক ভালো একজন ব্যক্তি, আমি বাহারান আসার পরে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, গাড়ি চালান। আর আমার জীবনের কষ্টটা আপনি জানেন, যে আমি একটা লন্ড্রি দোকানে কাজ করি, আপনার সবকিছুই দেখা। এখন আপনি যে কমেন্টটা করলেন, আমি যদি বলি আজকে, ওনার নাম চলে আসে, নাম বলতাম না, যে আপনার নাম ধরে বলি যে ভাই আপনি একজন বাটপার ব্যক্তি, আপনার ফেসবুকের পোস্টের মধ্যে যাইয়া এখন বাটপার বলার পরে আপনার কাছে কেমন লাগবো? অবশ্য আপনার কাছে খারাপ লাগবো, যে আপনারে বাটপার কেন বললাম, ওই কি কারণে বাটপারটা বললাম ওই বিষয়টা কিন্তু আমার জানা থাকতে হবে, বলতে হবে। আচ্ছা, ডিএক্সএন সম্পর্কে যে আপনি খারাপ মন্তব্য করলেন, যে ডিএক্সএন ডেস্টিনির খালাতো ভাই, বা ধান্দাবাজি, বাটপারি, এগুলি যে বললেন, এখন আমি ডিএক্সএন এ নতুন জয়েন হয়েছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোন ব্যক্তির বিষয়ে না জানি না খারাপ মন্তব্য করা ঠিক না। ডিএক্সএন এ যেহেতু আমি নতুন, বাহারানে আপনি পুরাতন, আপনি ডিএক্সএন বিষয়ে একটা কথা লিখবেন, যে ডিএক্সএন প্রতারণা করে বা ডিএক্সএন এর এই দোষটা আছে, আপনি এখানে লিখবেন। যদি না লেখেন, কোনোদিন আমার আইডিতে আপনি কমেন্ট করবেন না, অথবা আপনি নীরব থাকবেন, কোনোদিন এটার বিষয় নিয়ে কথা বলবেন না, নীরব থাকবেন। তো তারপরে উনি উনি তো জানে, উনি ডিএক্সএন সম্পর্কে কিছুই জানে না, উনি কি লিখবো? তারপরে কি সুন্দর একটা ইয়া দেখেন, উনি আমার কমেন্টের মধ্যে লিখছিল, আমি নীরবই রইলাম। এই লেখাটা লিখছিল, তবে আমার মনটা অনেক শান্তি হয়েছে, যে উনি যেহেতু নীরব বলছে, তাইলে তো উনি আমার কাছে সমর্থন করছে। যাই হোক, তো যাই এরকম মন্তব্য করতো, আমি কাউকে কর্কশ ভাষায় বা কঠিন ভাষায় কাউকে প্রতিবাদ করতাম না। আমি তার কাছে জানতে চাইতাম যে ডিএক্সএন এর বিষয়ে আপনি কি জানেন, একটু বলেন।
তো অনেকে আমার কাছে এগুলি কারণ অনেকেই জানে না, আমরা বাঙালি হিসেবে আমাদের একটা দোষ আছে, আমরা অনেক কিছুই না জেনে হুট করে মন্তব্য করি, অনেক কিছুই যাচাই বাছাই করি না। তো যাই হোক, উনি পরবর্তীতে মাইনা গেছে, উনি আর কিছু বলে নাই। তো এইভাবে আমার বিজনেসটা আমি কন্টিনিউ করার পরে আমি আহ, আমার এই দিনগুলো অতিবাহিত হইতাছে। এবং আমি হয়তো 11 মাস পরে আমি স্টার এজেন্ট পদবি অর্জন করি। স্টার এজেন্ট পদবি অর্জন করার পরবর্তীতে আমি কাজ করি। পরবর্তীতে দেখা যায় যে 6 মাস বা 7 মাস পরে আমি স্টার রবি পদবি অর্জন করি। তো পরিশেষে যাই হোক, কাজ করার ফলে লেখক স্যার আমাকে উৎসাহিত করতো, ইমরান ভাই আমাকে উৎসাহিত করতো, এইভাবে কাজ করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আমার ডায়মন্ড হওয়ার আগের বিষয়টাও বলি, আগের দিনের বিষয়টা বলি, যে আমার কিন্তু একটা টার্গেট ছিল। কি টার্গেট জানেন? ডিএক্সএন কোম্পানি আমাদেরকে সুযোগ দিয়েছে যে আপনি চাইলে আপনার লিডার আগে আপনি চলে যাইতে পারবেন। এই জিনিসটা আমার মাথায় সবসময় কাজ করতো। আর দুইটা ব্যক্তির নাম বলি মোটিভেটেড আমি কোথায় থেকে পাইছিলাম। দুইটা ব্যক্তির নাম বলি। একটা মোটিভেটেড পাইছিলাম আমাদের নাজিমুদ্দিন স্যার, উনি ওমানে মসজিদের ইমামতি করতো। তো ওনার বিজনেস বিষয়ে আমি ওনার বিষয়ে ডিটেলস আলোচনা করবো না, সংক্ষিপ্ত একটু বলি যে ওনার যে লিডার আব্দুল রাজ্জাক স্যার, ওনার ক্রাইসিসের কথা কিন্তু অনেক বলছিল উনি, যে আমার 16,000 টাকা বেতন ছিল, আমি অনেকবার অনেক সিদ্ধান্ত নিয়েছি যে চাকরি বাকরি স্যার হতাশ হয়ে ঘুরতাম। তো অনেক কিছু কথার পরে আব্দুল রাজ্জাক স্যারের সাথে যখন ওনার পরিচিতি ছিল, আব্দুল রাজ্জাক স্যার ওনাকে একটা কথা বলছিল। আমি অনেক কথায় যা মনে, শুধু একটা কথা আমি বলি, যে ওনাকে বলছিল, ভাইয়া আপনি যদি ডিএক্সএন থেকে ডায়মন্ড হইতে পারেন, আপনার সমস্যাটা কোথায়? শুধু টাকার না? জি, আমার টাকার সমস্যা। তো উনি বলছিল, আপনি যদি ডায়মন্ড হন, ওই দিন থেকে আপনার টাকার কোনো সমস্যা না, আপনার জীবনে সব হতাশা চলে যাইবো। তো উনি শুধু ওনার এই কথাটা মাইন না, উনি ডিএক্সএন পাগলের মতো কাজ করছে। এবং ওনাকে বলছিল যে আপনি যদি ডায়মন্ড হন, তাহলে আপনার সর্বনিম্ন বোনাস 50,000 টাকা আসবো। কিন্তু ওনার বোনাস 84,000 টাকা না কত আসছিল উনি বলছিল, আমি সঠিক বলতে পারি না। তো উনি বলছে যে এই যে আমার 84, আমার লিডার বলছে 50,000, আমার বোনাস আসছিল 84,000, এই যে আমার বোনাস, এটাই ছিল আমার সর্বনিম্ন বোনাস। এরপরে তো যে আমার বোনাস বাড়া শুরু করছে, আদৌ পর্যন্ত আমার বোনাস কোনোদিন কমে নাই। ওনার এই কথা থেকে আমি একটা মোটিভেটেড নিছি। সেকেন্ড যেটা বলি, যে আমাদের ক্রাউন অ্যাম্বাসিডার খুরশিদ আলম স্যার, সৌদি আরব চট্টগ্রাম প্রবাসী, ওনার বিষয়ে বলি যে উনি কিন্তু শিক্ষিত ব্যক্তি। উনি যে ইয়াতে কাজ করতো, যে অফিসে কাজ করতো, উনি বলছিল যে আমি যে অফিসে কাজ করতাম, আমার মনে হয় যে আমার চেয়ে নিম্ন শ্রেণীর লোক বা আহ, আহ, আমার চেয়ে নিম্ন লোক কেউ ছিল না। মানে এই কাজটাই আমি করতাম, যে একটা অফিস বয় হিসাবে এরকম কাজ করতাম। তো অনেক কিছু আমি বুঝতাম না, বুঝতাম আবার অনেক কিছু বুঝ যাওয়া মানুষকে জিজ্ঞেস করতাম, যে ভাইয়া আপনি কি কথাটা বলছেন, একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করতাম। তো মানুষে ভাবতো যে আমি একটু ইয়া টাইপের, সরল টাইপের বা বোকা টাইপের, এরকম ভাবতাম। আসলে আমি ওই রকম ছিলাম না। আমি বিষয়টা শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করতাম, জি ভাইয়া আপনি কথাটা কি বলছেন, আর একটু যদি বুঝাই বলতেন। তো উনি আবার এই বিষয়টা আবার অ্যাগেন বললে, তো উনি বিষয়টা শিওর হইতো যে কথাটা এরকম, তো এটা ওনার নলেজে ক্যাচ করতো। তো উনি কিন্তু ওইভাবে কাজগুলি শুরু করছে। তো উনি বলছে যে আমি অনেক জায়গাতে মেসেজ অয়েল টুথপেস্ট বিক্রি করার জন্য অনেক জেদ্দার থেকে প্রোডাক্ট এনে আমি মদিনা শহরে বিক্রি করতাম, বা মানুষের রুমে রুমে দিতাম, অনেকে অনেক কিছু বলতো। তো এইভাবে কাজ করার ফলে উনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে। তো ওইখান থেকে আমি একটা মোটিভেটেড নিলাম যে খুরশিদ আলম স্যার যে ব্যক্তিটা অফিসের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে ছিল, ওই ব্যক্তিটা আজকে যে ডিরেকশন এর সবচেয়ে বড় পজিশন ক্রাউন অ্যাম্বাসিডার, ওইটা অর্জন করে লাইছে। তাইলে আমি কেন নয়, ইনশাল্লাহ আমি পারবো, দেখি কি করা যায়। তো এই দুইটা ব্যক্তি থেকে আমি মোটিভেটেড নিয়েছিলাম, এবং আমার মতো করে আমি কাজ করছি। এইভাবে কাজ করার ফলে আমার শেষ কথাটা বলি, যে আমার টার্গেট ছিল আমার যত লিডার আছে আমি তাদেরকে পিছনে ফেলাই। আমার সিক্রেট বিষয়টা আমি আজকে বলি, এটা অহংকার না, কিছু না, সব সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমি বলতাছি যে কোম্পানি আমাদের সুযোগ করছে, আমার মনের মনে একটা টার্গেট ছিল, যে যেমন আমার আপনারা কেউ কিছু মনে করেন না, আমি বলি আমার একটা টার্গেট ছিল যে আমার এখানে মিজান ভাই আছে, আপেল ভাই আছে, এদেরকে আমি পিছনে ফেলামো, এদেরকে আমি পিছনে ফেলাই আমি সামনে চলে যাবো, যেহেতু সিস্টেম আছে। তো আলহামদুলিল্লাহ 2টা রবি ওনাদেরকে পিছনে ফেলাইছি। তারপরে আমাদের যে নুরুল আমিন ভাই আছে, আমার শেষ টার্গেট ছিল নুরুল আমিন ভাই, যে এই ব্যক্তিরা আমি কি করে পিছিয়ে ফেলামো। তো ওনার পয়েন্ট আলহামদুলিল্লাহ অনেক, উনি একেবারে ডায়মন্ডের কাছাকাছি ছিল। তারপরে আমার চেষ্টার কোনো কমতি ছিল না, আমার সর্বোচ্চ লেভেলের 100-এ 100 দিয়ে চেষ্টা করছি, যে এই ব্যক্তিটারে যদি আমি পিছনে ফেলাই যেতাম। দেখেন, ভালো কিছু কম্পিটিশন করা কিন্তু ভালো, এটা কিন্তু খারাপ না। এটা কিন্তু একটা, নিঃসন্দেহে আমরা ডিরেকশনে কাজ করি, এটা একটা মহৎ কাজ। এই ধরনের কাজে কম্পিটিশন করা কিন্তু ভালো। তা আমার কম্পিটিশন ছিল যে এই ব্যক্তিটারে আমি পিছনে ফেলাম।
কারণ আমার পজিশন ছিল নুরুল আমিন ভাই ইএসডি হইব, এটা সত্য। কিন্তু আমার কথা হচ্ছে আমি তার আগে আমি ডায়মন্ড হবো, তার আগে আমি ডায়মন্ড হবো। তো কি করলাম আমি, শেষ দিন পর্যন্ত তো আমাকে ইমরান ভাই বলতেছে, ভাই আপনি যে আপনার তো আর পয়েন্ট বেশি বাকি নাই, এখন আপনি যদি ডায়মন্ড না হন তাইলে কিন্তু নুরুল আমিন ভাই ডায়মন্ড হয়ে যাবে। আমি বললাম যে 2 বছরের টার্গেট আমার, আমার যত ইয়া আছে আমি তাদেরকে পিছনে ফেলামো। আজকে একটা দিনের লাগে আমি যদি ডায়মন্ড না হই, আমি তার পিছনে ঘুরে যাবো, সে আমার আগে ডায়মন্ড হবে, এটা কোনো রকম হইতে পারে না। আমার আর সাথে সাথে আমি ইমরান ভাইকে বললাম যে আমার ইয়া যাই লাগে আমার কয়েকটা আইডি বাকি আছে, এটা আপনি স্যারকে বলেন এই আইডি গুলি যেন একটিভ করে দেয়, তাইলে যেন আমার পয়েন্ট গুলি ঢুকে দিলে আমি ডায়মন্ড হয়ে যেতে পারি। তো যাই বলছি স্যারকে, আমি বয়স দিছি, স্যার আমাকে লেখত আলী স্যারের কথা বলছি, উনি আমাকে সকালে মেসেজ দিচ্ছে, ভাই এরকম এরকম অলরেডি তো ওনার সবকিছু কমপ্লিট, এখন আপনার জন্য কি করতে পারি, কি করতে পারি বলেন, উনি পেন্ডিং এ আছে, পেন্ডিং এ আছে। আমি বললাম স্যার আমার অনেক দিনের স্বপ্ন যে আমি আগে ডায়মন্ড হমু, এরকম আমার একটা ছিল। তো উনি বলছে আপনার তো গালফের বিবির প্রয়োজন সজীব ভাই, আপনি তো ঠিক আছে, আপনার বাংলাদেশ যে পিবি গুলি, এই পিবি গুলি কিন্তু আপনাকে আমি দিয়ে এখান থেকে সাপোর্ট করতে পারি, সমস্যা নাই, কিন্তু আপনি তো কোয়ালিফাই থাকতে হইবে এখন। উম, তো উনি বলছে আপনি তো কোয়ালিফাই থাকতে হবে, যদি কোয়ালিফাই না থাকেন তাইলে কিন্তু আপনার ডায়মন্ড শো করবে না, নুরুল আমিন ভাই ডায়মন্ড শো করবে। তখন কিন্তু পজিশন কিন্তু নুরুল আমিন ভাইয়ের মাধ্যমে আমার পজিশন চেঞ্জ। এটা শুন না আমি তো আরো হতাশ। আমি কই রাত্রির মধ্যে এত কিছু করলাম, আবার যেন ইয়ার বিষয় কোয়ালিফাইয়ের বিষয়, এটা আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিতে পারি। এখন বাজে আপনার 7:30। ইমরান ভাই আছে ঘুমের মধ্যে, বাহারান অফিস মনে হয় খুলছে না এই টাইমে। তো স্যারকে বললাম স্যার কি করা যায়। তো স্যার আমাকে বললো, সদীপ ভাই আপনি একটু ইয়া করেন, স্ক্রিন শেয়ার দেন, আপনার ইয়াটা আমি দেখি, আপনার সিএসএসটা দেখি। তো স্যার কি করলো, আমি স্ক্রিন শেয়ার দিলাম। পরে উনি বলতেছে, আলহামদুলিল্লাহ সদীপ ভাই আপনি তো গুড নিউজ, যেমন যে আপনি তো অলরেডি কোয়ালিফাই আছেন, আপনি তো গালফের পিবি 442 পিবি আছে, আপনার তো পিবির দরকার পড়ে না। মানে কি বলবো আপনাদেরকে, আমি বুঝাইবার ভাষা না যে 2 বছর বিজনেস হওয়ার পরে যতটুকু আনন্দ পজিশন অর্জন করে, ওই কথাটার পরে আমি অতটুকু আনন্দ পাইছি, কারণ আমি অলরেডি কোয়ালিফাই হয়ে গেছি। এই টাইমে আমি চাইলেও কোথাও থেকে পিবি কালেক্ট করতে পারবো না, কারণ কোনো অফিস করলে না। তা আমার যেহেতু ইয়ে আছে, বাংলাদেশে পিবি দিলে আমি ডায়মন্ড এবং ডায়মন্ড কোয়ালিফাই। স্যারকে বলছি আপনি যত যত পারেন আমাকে ডায়মন্ড কোয়ালিফাই করেন। তো উনি পিবি বাংলাদেশ থেকে দিছে এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ডায়মন্ড হয়ে গেছি। তো এখন আমি আপনাদেরকে বলি যে এতগুলি ব্যর্থতার গল্প আমার শুরু থেকে শেষ পর্যন্ত বলার কারণ কি দেখেন, আমরা এখানে বিজনেসে আসছি অনেকগুলি স্বপ্ন নিয়ে। আমরা প্রবাসী বলি বাংলাদেশি বলি, আপনারা জানেন যে ডিএক্সএন আমাদেরকে সুস্বাস্থ্য দেয়, এটা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আল্লাহর বড় নেমত। এবং আমরা আমরা আহ, আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা জিনিস আমরা ফিল করি, বাঙালি হিসেবে আমাদের টাকার প্রয়োজন। যে আমরা জানি যে মানি মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকাকে দ্বিতীয় খোদা বলা হয়, যদিও এটা মানে শিরিক ভাগ। তারপরে বললাম যে মানি সুইট দেন হানি। আবার আমার আম্মার কাছ থেকে শুনতাম যে পুত্র সুখে গড় লয়, টাকার সুখে গড় লয় না, মানে এরকম বলতো আর কি, কথার কথা, যে মানে পুত্র দিলে সুখ সহ্য হয়, কিন্তু টাকা দিলে সহ্য না, এরকম বলতো, মজা করে যদিও বলতো। তো দেখেন আমরা কিন্তু সবাই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে টাকার জন্য এখানে আসছি, টাকা ইনকামের জন্য। এখন আমরা যে ইনকামটা করি, আরেকটা বিষয় আমি না বললে না আপনাদের, সরি আমি আরেকটা বিষয় বলি, যে আমি এখানে আসার পরে আমার এই সফলতা অর্জনের পরে এতগুলো সফল এবং সফলতা আসা এবং আমার মনের আনন্দ সবগুলো আমার, আজকে আমার আরো বেশি সার্থক হইতাম যদি আমার আব্বা থাকতো। আমি যে ছুটি কাটাইছি, আমার আব্বা বলছিল যে আমার আব্বা জানাজাটা যেন আমি পড়াই মৃত্যুর পরে, হয়তো ভাগ্যের নির্মম পরিহাস, আমি ছুটি 4 মাস 4.5 মাস আমি ছুটি কাটাইছি প্রবাস বাংলাদেশে, আমার আব্বা মৃত্যুবরণ করে নাই। তো আমার আসার একটা মুহূর্ত বলি, আমার আব্বা আমি আসার সময় আমার আব্বা আমাদের জড়ায় ধরছিল, জড়ায় ধরিয়া আমি চলে আসতেছি, আমার আব্বা বলছিল আমাদের এইভাবেই বলছিল, ডাক দিছিল যে আব্বা তুমি আসো এদিকে। তো আমি বলছি আব্বা কি বলবেন বলেন। উনি আমাদের জড়ায় ধরছে, জড়ায় ধরে আমার কপালের মধ্যে 2টা চুমা দিছে, বুকের মধ্যে একটা চুমা দিছে, চুমা দিয়ে বলছে যে এটাই মনে হয় তোমার সাথে আমার দুনিয়ার জীবনের শেষ দেখা, আর মনে হয় দেখা হইতো না তোমার সাথে। এই কথাটা বলছিল আমার আব্বা। তো আমি, আমার ইয়া ছিল, আপনার ফ্লাইট ছিল জুনের 29 তারিখ,
আর আমার আব্বা, আমি যখন বাগান চলে আসি জুলাই 3 তারিখে আমার আব্বা মৃত্যুবরণ করে। এবং আমি হোম কোয়ারেন্টাইনে ছিলাম হোটেলের মধ্যে। যে শুধু ভিডিও কলে আমার আব্বার দিক যখন আমি তাকাইছি, আমার আব্বা শুধু আমার দিক তাকাই লইছে, মানে জবান বন্ধ হয়ে গেছে, শুধু তাকাই লইছে। আমার আব্বা মনে হয় যদি কথা বলতে পারতো, যদি কথা বলতে পারতো আমার আব্বা মনে হয় আমাদের অনেক কিছু বলতো। কিন্তু যাই হোক, আমি যে কথাটা বলতেছি যে আমার আব্বা সবসময় কইতো যে তুমি জীবনে বড় কিছু হইবা, অনেক কিছু করবা। আমি মনে মনে ভাবতাম যে আমার আব্বা আমাদের এরকম কোনো ধন সম্পদ দিয়া যায় না, কোনো কিছু দিয়া যায় না, প্রবাসে আইসা সুখ নাই। কি এমন জিনিস আমার জীবনে বড় আসবো আমি জানি না। আব্বু বলে খালি তুমি বড় হইবা, বড় হইবা। আর কি এমন জিনিস আছে আমার জীবনে আমি বড় হবো, মনে মনে খালি প্রশ্ন থাকতো। কিন্তু আজকে ডায়মন্ড হওয়ার পরে আমি বুঝছি যে আমার আব্বার এই দোয়াটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে সফলতা। আমার আব্বা আমার কিছু দেওয়া যায় নাই, মনে হয় আমার আব্বা যে দোয়া দিচ্ছে, এই দোয়াটাই মনে হয় আমার আব্বা জীবনের সবচেয়ে সফলতার মূল মন্ত্র ছিল। না হইলে আমার আগে আমার অনেক লিডার জয়েন করছে, আমার যে ভালো কথা বলতে পারে, আমার যে ভালো সময় দেয়, তারাও এখনো তাদের নিজ নিজ পজিশনে চলে আছে। কিন্তু আমি কিভাবে এত দ্রুত আমি ডায়মন্ডে চলে আসছি আমি নিজেও জানি না। আল্লাহ সাক্ষী, আমি জীবনে আমি কল্পনা করি নাই যে এত তাড়াতাড়ি আমি ডায়মন্ড চলে আসবো। আমার মনে হয় যে আমার আব্বা যে দোয়া দিছিল আমার, সবসময় কান্না করে বলতো যে তুমি জীবনে অনেক বড় হইবা, আমি তোমার জন্য দোয়া করি, তোমার মানুষ অনেক সম্মান করবো। আমি ভাবি মনে হয় আমার আব্বার এই দোয়াটা কাজে লাগছে, আমি আজকে ডায়মন্ড হয়েছি। এবং আলহামদুলিল্লাহ, আমার যে লাইনগুলি আমি সাজাইছি, আমি সবসময় জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি আমার লাইনগুলি আমি এইভাবে সাজাইছি, আমি আশা করি আমার যে 6টা লাইন সাজাইছি আমার বেশি দিন লাগতো না, বেশি দিন লাগতো না। আমি মনে করি যে আমার বাকি পজিশন গুলো আলহামদুলিল্লাহ খুবই সহজে চলে আসবো। দেখেন, যে আমি বিজনেস কেন করি, আপনি বিজনেস কেন করবেন? যে টাকা ছাড়া দুনিয়াতে দাম নাই। আহ, আমরা জানি যে অর্থই সকল অনর্থের মূল। অর্থ না থাকলে প্রিয়জনের প্রীতি পর্যন্ত পাওয়া যায় না, ফ্যামিলির ভালোবাসা পর্যন্ত পাওয়া যায় না। বাস্তবতা যদি বলি, আপনার যদি 3টা ভাই থাকে, একটা ভাই যদি প্রবাসে থেকে বেশি ইনকাম করে, তার যদি স্ত্রী থাকে, ছেলে থাকে, মায়ের ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। কিন্তু মায়ের ভালোবাসাটা ওই ছেলের জন্য বেশি দেখাইতে হয়, যদি অন্তরের ভালোবাসাটা সবার জন্য বেশি থাকে। কিন্তু যে ছেলে ইনকাম বেশি করে তার প্রতি মায়ের ভালোবাসাটা বেশি প্রকাশ করতে হয়, কারণ সে ইনকাম বেশি করে, তার ওয়াইফের একটু ডিমান্ড বেশি থাকে। যদি ওই ছেলের প্রতি কৃতজ্ঞতা বেশি প্রকাশ না করে, হয়তো দেখা যাবে ছেলে রাগ করবো, মেয়ে রাগ করবো, ওই নাতির প্রতি একটু বেশি টান থাকতে হয়। যে ছেলেটা কৃষি কাজ করে ওই ছেলেটার প্রতি ওই রকম মায়ের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। এর জন্য বলি সবাই কাজ করেন, ডিএকশনের সাথে লেগে থাকেন। আমরা যে যে পেশার সাথে যুক্ত আছি, আমি একজন প্রবাসী হিসেবে বলি আমাদের প্রবাসী জীবন রয়েছে এরকম যে মানুষের মৃত্যুর যেমন কোনো গ্যারান্টি থাকে না, হঠাৎ করে সুস্থ মানুষ একটু পরে শুনি মৃত্যুবরণ করছে, আমাদের প্রবাসীদের ইনকাম রয়েছে এরকম। আমরা কেউ 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করি, ওইটা কোনো গর্ব করার বিষয় না। আমরা প্রবাসী ইনকামটা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে, ইনকামটা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে। আপনাদেরকে বলি ডিএকশনে লাগিয়ে থাকেন, ডিএকশন নিঃসন্দেহে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আমরা কাজের পাশাপাশি আমাদের সময়টাকে দেই। আমরা এখানে আসছি যে যদি ভালোবাসার কথা বলি, যে লিয়াকত আলী স্যার, উনি হাসি দিয়া, সবসময় হাসি দিয়ে কথা বলবো, সুজিব ভাই কেমন আছেন, ইমরান ভাই কথা বলবো, এরকম অসংখ্য লিডার। যে আমার বিজনেস পার্টনারের মধ্যে অনেকে আছে যারা আমাকে অনেক সম্মান করে। যদি আমার আলিফ ভাইয়ের কথা বলি, যে দেখেন আজকে ডিএকশনে বেশি দিন হয় না, 5 মাস হয়েছে ওনার সাথে আমি জয়েন করছি। তো আলিফ ভাই যখন রুমে ভালো কিছু রান্না করে, তখন আমাকে বলে রাত্রে, সুদীপ ভাই আপনি তো 9:30টার সময় দোকান বন্ধ করবেন, এখন আপনি ডাইরেক্ট কি চলে আইবেন আর রুমে যাবেন? আমি বলছি কেন ফোন? ও ভাই আজকে আমি এটা রান্না করছি, আপনি যদি আসতেন ভালো আছিল। আমি কই ভাই আপনারা খান, আমি আসতে হবে। পরে বলছে ভাই আপনি যতক্ষণ না আসেন আমি খামো না, আপনি আসেন তারপরে খামো, আমি বসে থাকবো আপনার জন্য। তো এই কথাগুলি, 1 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। मैं तेरे पे लाल करना है शो है एकदम चुप है बस 1 मिनट एकदम
তো দেখেন, আলিফ ভাই আমাকে বলে, ভাই আপনি যদি না আসেন আমি খামো না, আমি এটা বানাইছি, আপনি আসেন। তো এই যে একটা ভালোবাসা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে সবসময় নামাজের সেজদা দিয়ে দোয়া করি, মনে মনে সবসময় দোয়া করি, আল্লাহ আমি যদি আহ, আজকে ডিএকশনে না আসতাম, এই যে মানুষের ভালোবাসা, সবাই আমাকে সম্মান করে, বা একটা ইনকামের কথা বলি যে আমি আরেকটু ফিরে চলে যাই, পিছনের দিক কেউ কিছু মনে করবেন না, যে আলহামদুলিল্লাহ দেখেন আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই বলছি, এখন বিদেশে আসার সুবাদে আমার যে গত মাসের ইনকামটা, স্টার রবি লাস্ট বোনাস, এটা আমার 24,000 টাকা আসছিল। তো এরকম বোনাস আমার প্রতি মাসে আলহামদুলিল্লাহ স্টার রবি হওয়ার কারণে আসে। যে অনেক সময় অল্প কিছু আপনাকে ভালো সাপোর্ট করে। কেমন, আমি যদি আজকে 24,000 টাকা আমার ফ্যামিলিতে দিয়ে দেই সংসারের জন্য, আমার বাকি যে টাকাটা থাকে এই টাকা পুরাটা কিন্তু আমার আয় থাকতেছে, ডিপোজিট থাকতেছে। তা আলহামদুলিল্লাহ দেখেন, আমি প্রায় 14-15 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছি। তারপরে আমার যে ওয়াইফকে আমি অন্যের স্বর্ণ পরায় বিয়ে করে আনছিলাম, অন্যের গলার চেন নিয়ে বিয়ে করে আনছিলাম, আমার ওই ওয়াইফকে আমি আলহামদুলিল্লাহ 7 থেকে 8 ভরি স্বর্ণ কিনা দিয়েছি। যদিও আমি বাড়িতে ভালো কিছু করি নাই, জমি রাখছি, এবং আমার ওয়াইফের, আমার স্বপ্ন ছিল যে আল্লাহ যদি আমাকে কোনোদিন ইনকাম দেয়, আমি যে জিনিসটা তার সাথে ইয়া করছি, দিতে পারি না, ওই জিনিসটা আমি তাকে দিব, এবং তাকে দিছি। আহ, এখানে সেও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যদিও বিজনেস আসার কারণে অনেক সময় অনেকেই আমাদের সাথে, তার সাথে আমার অনেক সময় কথার অমিল হয়, অনেক সময় ব্লক মেরে দেয়, আবার খুলে এসে ফোন দেয়, আমি ফোন দিই। তো এইভাবে আমার এগুলো চলছে, যাক আলহামদুলিল্লাহ। সাংসারিক জীবনে আমি সুখে আছি, আমার ওয়াইফ ভালো, এবং আমি আলহামদুলিল্লাহ ভালো। এবং আমার একটা ছেলে আছে, ছেলের জন্য সবাই দোয়া করবেন, তাকে আমি মাদ্রাসায় দিছি। আমি চিন্তা করছি যে পরিশ্রম শুধু আমি করি, আমি ডিএকশন থেকে অনেক অনেক কিছুই পাইছি বা অনেক কিছু বুঝছি। তো আমি পরিশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে পরিশ্রম করি, প্রবাস জীবনে যে কষ্টগুলো আমি ফেস করছি, আমার এক সময় জুতা ছিল না, খানা খাওয়ার খবুজ অথবা রুটি কিনতে পারলে আমার তরকারি কেনার টাকা ছিল না, ওই ব্যক্তিটা এখন ডিএকশনে আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু পাইতেছি। আমি চাই না যে আমার ছেলেটা আবার প্রবাসে আইসে আমার মতো কষ্ট পাক। আমি এমন একটা সিস্টেমের সাথে যুক্ত আছি, আল্লাহ যেন আমাকে এখান থেকে কমসে কম স্টার ডায়মন্ড পদবিটা দেয়, এবং দিলে যে পদবিটার জন্য আমার ছেলেকে আর পরিশ্রম করতে হবে না, প্রবাস জীবন আসতে পারবেন, তার জন্য একটা ফ্রিডম লাইফ হয়ে যাবে, এবং আমি যত জীবন পাইছি আছি আমার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি হয়েছে। তো এর জন্য আমি মূলত বিজনেস স্টার্ট করছি, এবং আলহামদুলিল্লাহ আমি সফলতার মঞ্চে অলরেডি চলে আসছি। বাকি পজিশন গুলো ইনশাল্লাহ আশা করি চলে আসবো আস্তে আস্তে। তো আমার কথার মধ্যে কথা অতটা গুছালো সুন্দর ছিল না। আমি পড়াশোনা করেছি আমাদের এলাকায়, আসলে শহরে পড়াশোনা করে নাই, এজন্য আমাদের অনেক আমার আঞ্চলিকতা টান ছিল কথার মধ্যে, বা কথার মধ্যে অনেক ভুল ছিল, বা আপনাদের হয়তো অনেক আমার কথা বিরক্ত লাগতে পারে। আমার নিজেদের আমার ব্যক্তিগত অনেক বিষয় শেয়ার করছি, সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার যারা টিম বিজনেস পার্টনার আছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে আমার মতো করে সফলতার মঞ্চে নিয়ে আসে। তারাও সবাই স্বপ্ন নিয়ে আসছে, তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ডিএক্সএন বিজনেসে আসছিলাম, আল্লাহ যেন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে, আমাদেরকে ডিএক্সএন এর যে সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয়। ওই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, আমাদের দোয়াগুলো যেন আল্লাহ কবুল করে, আমাদের পরিশ্রম যেন কখনো বিফলে না যায়। সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। গুড মর্নিং, অসংখ্য ধন্যবাদ সজিব আহমেদ ভাই। যদি আমি আবেগে আপ্লুত ছিলাম আপনার কথাগুলো শুনে, আসলে কি বলবো, ফিডব্যাক আমি দিতে পারতেছি না। তো বাবা মা সবারই আছে। আমার বাবা গত হয়েছে 2016 সালে। আমার বাবা ক্যান্সার ধরা পড়ছিল, তখন হয়তো আমি ডিএক্সএল নামক প্ল্যাটফর্ম পাইনি। চিকিৎসা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর হাসপাতালে, ঢাকাতে, যেহেতু ছোট ভাই সেনাবাহিনীতে আছে। তো যখন অসুস্থ ছিল, আমি 7 দিন ছুটি নিয়েছিলাম, হাসপাতালে 7 দিন সেবা করতেছিলাম। যখন চলে আসবো তখন এত কান্না করছি আমি, যে হয়তোবা আমি জানতে পারছি যে আব্বার ক্যান্সার ধরা পড়ছে ফুসফুসে, হয়তোবা বাঁচবে না। কেমো টেমো দেওয়া হয়েছে, কিন্তু যখন চলে আসছি তখন শুধু কান্না ছিল একটাই, হয়তো আমি দেখতে পাবো না বাবাকে মৃত্যুর সময়। তো যাই হোক, হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ছিল। কেমো টেমো দেওয়ার পর 6 মাস পর আব্বা মারা গেছে। যখন আরো বার হয়েছে, অনেকেই গেছে বাড়িতে আমার। আরো 3টা ভাই ছিল, ওরা কাছাকাছি থাকতো, ঢাকা, ময়মনসিংহ, ঘাটাইল। তো আমি ছিলাম চট্টগ্রাম।
তো শুধু আব্বাই বলতো যে বাবা তুমি আসো, মানে মা বলতো যে বাবা হয়তো তোমাকে দেখার জন্য বেঁচে আছে, তুমি আসো একটু। তো আমি চাকরি করি, অস্থায়ী চাকরি আসলে, এমন জায়গায় চাকরি করি, নিউজে চাকরি করি, আমি যদি ছুটি নেই তো আমারও পরিবর্তে লোক দিয়ে যেতে হয় অফিসে, এরকম একটা ভাব ছিল আর কি ওই সময়। তো আমি যখন যাব, আমাকে যাওয়ার কথা শুনে আমার ভাইরা চলে গেছে, সবাই তাদের বউ বাচ্চা নিয়ে চলে গেছে। আমি বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছি, শুক্রবার গিয়ে বাড়িতে বসছি। তো পৌঁছার পর আমার কাকারা বললো, দেখো লাভলু তুমি তো আসছো, আমার ডাক নাম লাভলু, তো কি করা যায় দেখো, এরকম এরকম হয়েছে। তো রাত পারি হলো, আমি আব্বার কাছে ছিলাম, তখন আব্বা আমার কথা বলতে পারে না, ইশারায় শুধু কথা বলে। মানে তার আগে কথা বলতে পারতো, আমি যাওয়ার পর কথা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। তো পরের দিন সকালবেলা খতম পড়াচ্ছে মসজিদে, আমি বললাম যে, ঠিক আছে এটা খতম পড়ান। মানে আব্বা যে যে অসুস্থ আছে, 10-15 দিন ঘরে পড়ছে, মানে ছোট ভাই ছিল একটা, ও দেখাশোনা করেছে। তো পয়খানা প্রস্তাব হয় না, করতেছে না। তো মনে হয় যে আব্বার আর যে মানে সর্দি পায়খানা বললো না, যে খানা দানা বাদ দিত, হয়তো প্রস্তাব পায়খানা করতে হয় বিছানার মধ্যে, এরকম একটা ভাব হয়তো বাবারা মনে করতে পারে। তো কানের কাছে কান্না করে, অনেকে আছে কান্না করতেছে, আমি শুধু বললাম যে বাবা, আমি আমার সন্তানকে 6 মাস আমি কষ্ট করেছি, আমার সন্তানকে আমি 6 মাস প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করেছি, তা আপনি আমার বাবা, আপনি আপনি পায়খানা করলে করেন, মানে একটু পায়খানা করবার করতেছে না। তো আমার এই কথা বলার পর আবার পায়খানা করছে। তো অনেকে ছিল ঘরের মধ্যে, আমি বলছি যে আপনারা সবাই চলে যান, আমি একটু পরিষ্কার করবো। পরে আমি 2 হাত দিয়ে, কিসের আবার ন্যাকা টাকা, আমি 2 হাত দিয়ে পায়খানাগুলো পরিষ্কার করে একদম, পরে মা সহ, মা ছিল আমার সাথে, আমি পরিষ্কার হয়ে আসছি। পরিষ্কার হওয়ার পরে কাছে কাছে আসছি। তো অনেকে আছে দোয়া কালাম পড়াচ্ছে। এই কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আমার বাবা মারা গেছে। তখন আমার ভাইরা কিন্তু কেউ কাছে নেই। তো আসলে মা বাবা হারা যে কত কষ্ট, আমার বাবা কিন্তু আমাকে বলতো যে লাভলু টেনশন করো না, তোমার বাবা ভালো কিছু একটা হবে। হয়তোবা আমারও সেই দোয়া, মনে হয় সজীব ভাই যে কথাগুলো আমি আসলে কানে রাখতে পারিনি, আপনার কথাগুলো শুনে আমি ফিডব্যাক দেবো আমার ইমরান ভাই কাছে। ইমরান ভাই আপনি ফিডব্যাক দিবেন, আচ্ছা সজীব আহমেদ ভাই যেহেতু আপনার হাতে গড়া, আপনি ছিলেন, বাহরাইনে আছেন, আপনি ছোট্ট করে ফিডব্যাক দিবেন, আচ্ছা সজীব ভাই কথা। জি জিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। লিডার আমার শোনা যায়? আমার কথা ক্লিয়ার? জি শোনা যায়, জি, শোনা যায়। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি ইমরান, যে বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত হোস্ট ইলিয়াস স্যারকে মিটিংটা আয়োজন করার জন্য, পাশাপাশি আমাদের সজীব ভাই এবং ওনার ফ্যামিলির জন্য, এবং প্রত্যেকটা বাবার জন্য দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ। সজীব ভাইয়ের টিম মেম্বার যারা আছেন, আমাদের ডিরেকশন বিজনেস পার্টনার যারা আছেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্যি সৌভাগ্যবান মনে করি নিজেকে এবং নিজের সিস্টেমের বিজনেস পার্টনারকে, যারা আমরা প্রত্যেকেই ডিএক্স এর সাথে আছি। কারণ দেখেন, এই যে সজীব ভাই ওনার বাবার কথা নিয়ে, মানে বিষয় নিয়ে কথা বলছিল, এটা আসলে একটা ইমোশনাল ভালোবাসা, ইমোশনাল একটা ব্যাপার। তবে সজীব ভাই যখন বাবার কথা বলছে, তখন আমার কিন্তু বাবার কথা মনে হয়েছে। আমি একটু কথা বলি, হয়তো 2 মিনিট লাগবে, তবে ইনশাল্লাহ এটা শুনুন। কারণ দেখেন, আমি লিখছিলাম এই চ্যাট বক্সে বর্তমানে, যে যারা ডিএকশন সফল হয়েছে বা যারা ডিএকশন কাজ করতেছে, তারা প্রত্যেকেই মা বাবার দোয়া পাচ্ছে, অথবা কোনো না কোনো ভালো কাজের কারণে আল্লাহ প্রতিদিন হিসেবে তাদেরকে এটা উপহার দিচ্ছে। এটা একটা নেয়ামত। কেন জানেন? আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি বাহারাইনে আসি 2012 সালে জুন। 2013 সালে ফেব্রুয়ারিতে আমার বাবাকে আমার বড় ভাই নিয়ে আসে উমরা করার জন্য, মানে বাপ মা সহ। তো বাবা যখন বাহারাইনে আসে, আমি আসার 6 মাস পরে, 6 থেকে 7 মাস পরে আমার বাবা আসে। উনি কিন্তু প্রবাসী ছিলেন না, ফার্স্ট টাইম বিদেশে আসে। ওনার বয়স ছিল প্রায় 65। তো উনি বাহারাইনে আসে, এখানে কয়েকদিন থাকবে ভাই, ভাইয়ের ফ্যামিলির সাথে। থাকার পরে উনি যাবে উমরা করতে মা সহ। তো ওনার একটা শখ ছিল, বড় ভাই ছেলে হয়েছে, ছেলেকে দেখে না আর আমাকে দেখবে। আমি অনেক ছোট ছিলাম, সবার সবার ছোট, এবং অনেক আদরের ছিলাম। সব ভাইদের চেয়ে বেশি আমাকে আদর করতে ছোটবেলা। এবং অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। তো দেখেন, যখন বাবা আমার আসার পরে, এই মানে 10 দিন পরে হবে, আমার সাথে দ্বিতীয়বার মতো না বা তৃতীয়বার মতো দেখা করতে আসছিল। আসার সময়, আসার পরে আমার দোকানে আমি কাজ করতাম, জব করতাম একটা কোম্পানিতে, রেস্টুরেন্ট। তখন আমার বাবা আমাকে অনেক কথা বলছিল যে বড় ভাইদের সাথে বোনদের সাথে মিলেমিশে থাকো, সবাইকে দেখে রাখো। হ্যাঁ, এবং উনি আমার মাথায় হাত রেখে দোয়া করতেছিল যে আমি দোয়া করি তুমি অনেক বড় হও, তুমি প্রতিষ্ঠিত হও। এবং ওনার জীবনে উনি আমাকে ছোটবেলায় মারধর করছে কম বেশ, কিন্তু আমি কোনো সময় কাঁদতাম না, মন থেকে কাঁদতাম না। কিন্তু ওই দিন কেন জানি আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়তে পড়তে আমার ফ্লোর ভিজে গেছে। বারবার আমি কাঁদছিলাম। আমার যে আরবি ছিল, সে আমাকে জড়ায় ধরছে যে এত কান্দিস না, আরবি। তো বাবা আমাকে বারবার বলছে যে তোমার জন্য দোয়া রইলো, তুমি অনেক বড় হও, তুমি অনেক প্রতিষ্ঠিত হও, তোমার জন্য দোয়া থাকবে, এগুলো বলা বলা। কয়েকদিন পরে বাবার সাথে আমি লাস্ট দেখা করি। যেদিন দেখা হয় 2 দিন পর সকাল বাবা মারা যায় বাহরাইন।
আমাকে বড় ভাই বলে না, আমাকে ফোন দেয়, ফোন দিলে আমি রুমে যাই, বাসায় যাই দেখি যে বাবা নাই। তো সেক্ষেত্রে আবার দেশে যায়, মাকে দিয়ে বাবাকে দিয়ে চলে আসি। কিন্তু দেশে যাই বাবার একটা ডায়েরি পাই। দেখেন এখানে মূল বিষয়টা, সৌন্দর্যটা আমি যেটা শেয়ার করছিলাম, মূল বিষয়টা আমি বাবার একটা ডায়েরি পাই। ডায়েরিতে দেখেন আমরা 5 ভাই, 4 ভাইয়ের নামে বড়, তার নামে কারোর নামে কিন্তু কোনো চিঠি লেখা নাই। কোনো বোনদের নামে, 3টা বোন বড়, কারোর নামে কোনো চিঠি লেখা নাই। কিন্তু আমার নামে একটা চিঠি লেখা আছে, ডেট সহ লেখা। এখন প্রথম শব্দটা ছিল বাবা আমার ইমরান, সরি আব্বু আমার ইমরান। দেখেন আমার উনি আব্বু, উল্টো উনি আমাকে আব্বু বলে সম্বোধন করতেছে। লেখছে আব্বু আমার ইমরান, আমি তোমাকে ছোটবেলা অনেক মারধর করছি তোমার ভালোর জন্য, তুমি যেন ভালো পথে চলো বা বড় হও, তো এগুলোর জন্য মন খারাপ করো না। আর ভাই বোনদেরকে নিয়ে ভালো থেকো। আর আমি দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক প্রতিষ্ঠিত হও। মানে আমি দোয়া করি তুমি অনেক বড় হও, প্রতিষ্ঠিত হও, অনেক ভালো কিছু করো। তো দেখেন যখন এইগুলো পড়তাম না, চোখে দিয়ে পানি আসতো, কিন্তু ভাবতাম যে আমি তো তো শিক্ষিত না, আমি 7 পর্যন্ত পড়ালেখা করছি। তাহলে বাবা যে দোয়া করলো, দোয়াটা কিভাবে ঘটলো? আমি তো ডাক্তার হওয়ার সুযোগ নাই, আমি তো ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নাই, আমি তো পাইলট হওয়ার সুযোগ নাই। তাহলে বাবা যে এত দোয়া করলো, আমি কোথায় পাবো এই সুযোগ যে আমি এত বড় হতে পারবো? এই দোয়াটা আমার গায়ে কখন লাগবে? কারণ আমি লং টাইম হতাশ ছিলাম লাইফ। 2012 সালে আসছি বাহারে, 2020 পর্যন্ত আমার আমার 5 লাখ টাকা ক্যাশ ছিল না। আমি হতাশ ছিলাম, টাকা ইনকাম করতাম প্রচুর, কিন্তু থাকতো না, খরচ হয়ে যেত। কিন্তু খারাপ পথে টাকা খরচ করি নাই, আলহামদুলিল্লাহ। এটা জোর দিয়ে বলতে পারবো, প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ খারাপ পথে টাকা আমি ব্যয় করি নাই কখন। কিন্তু যে আমার একটা টেনশন ছিল, আমার বাবা যেমন যেমন দোয়া করলো, অন্য ভাইরা মাসাল্লাহ, আমার বড় ভাই এক একজন বিখ্যাত বিজনেসম্যান, মানে জুয়েলারি শপ আছে অনেক, আমার বড় ভাই অনেক ভালো ইনকাম করে। হ্যাঁ, মানে পর থেকে বাড়ি গাড়ি করে ফেলছে মোটামুটি জায়গাটা কিনে, কিন্তু আমি একা হতচ্ছাড়া, যে আমার বাবার দোয়াটা আমার গায়ে লাগতেছিল না, আমার মনে হচ্ছিল এরকম। এবং আমি শুনছি আমার ছোটবেলা আমার জন্ম হয়েছিল 7 মাস বয়সে, মানে আমি কম সময়ে জন্ম হয়ে গেছি। এবং আমি মানে আমার চোখও তখন ফুটে না। তখন আমার পরিবার আমার সবাই বলতো তোর জন্ম তাড়াতাড়ি হয়েছিল। তো আমি ভাবতাম, মাঝে মাঝে মাকে বলতাম, মা শুধু আমার জন্মটাই তাড়াতাড়ি হয়েছে, বাকি সবকিছু তো লেট। কোনো কাজে আমি ফার্স্ট না, আমার কোনো সফলতা নাই লাইফে, আমি সব জায়গায় লেট, সব জায়গায় আমার দেরি হয়, শুধু জন্মটা শুধু তাড়াতাড়ি হওয়ার ছিল না। আমার মার সাথে আমি বলতাম, তো মা আমার বুঝাইতে এরকম সময়। তাহলে দেখেন আজকে সজীব ভাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে যে সত্যি বাবার দরটা এদিক দিয়ে লাগছে, বাবার দরটা এদিক দিয়ে লাগছে। বাবা যে বলছে প্রতিষ্ঠিত হবো, বড় হবো, কোথায় হবো? আজকে প্রমাণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিচ্ছে, ডিএক্স এর মাধ্যমে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থাৎ আমি এটা মনে করি যারা আজকে ডিএক্স এর সাথে আছে, প্রত্যেকেরই, ওয়াল্লাহ আমার মন থেকে বলতেছি, প্রত্যেকেরই মা বাবার দোয়া আছে, হয়তো না হয় কোনো ভালো কাজ করছে, আল্লাহ প্রতিদান দিতে যাচ্ছে, সে বিধে আপনাকে ডিএক্স একটা সুযোগ দিচ্ছে ভাই, বা আপনি সুযোগটা নেন, নিতে পারেন না সেটা আপনার ব্যাপার, নিয়ে আপনি উপকৃত হন কিনা অন্যকে হেল্প করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ আপনাকে একটা সুযোগ দিচ্ছে। তো এখানে যারা আছেন আমি বেশি কথা বলবো না, আমি মানে আমার কান্না আসতেছে। শিশু জন এখানে আছেন, শিশু পার্টিসিপেন্ট, আমি বলবো আপনার প্রত্যেকটা ব্যক্তি, হ্যাঁ ভাই আমি আপনাকেও বলতেছি, হ্যাঁ আপু আমি আপনাকে বলতেছি, আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবতী, আপুরা ভাগ্যবতী, ভাইয়েরা ভাগ্যবান যারা আপনি ডিএক্সএল ছাতার তলা এখন আছে। এটা সাধারণ জিনিস না, আপনি এমনি পান না অবশ্যই। আমি মাঝে মাঝে মনে করি যে মাঝে মধ্যে যদি মা বাবার দোয়া না থাকে, তাহলে মনে হয় কোনো সময় বালতির মধ্যে পানি পড়ছিল, ওই পানির ভিতরে একটা মুরগির বাচ্চা হোক, একটা পিঁপড়া হোক পড়েছিল, সেটা উঠাই দিচ্ছেন, সেটা আপনার একটা ভালো কাজ আপনি বুঝতে পারেন, কিন্তু আল্লাহ ওইটা দেখে আপনাকে ভালোবাসে, আপনাকে প্রমাণ মানে মানে ইয়ে স্বরূপ, মানে কি বলে এটাকে, গিফট স্বরূপ, ভালোবাসা স্বরূপ হয়তো ডিরেকশন পাওয়া দিচ্ছে। আমি এটা মনে করি প্রত্যেকটা ব্যক্তি লাইফে হতে পারে। এখন আপনি ভাইবা দেখেন, আপনার লাইফে কোন কাজ আপনি ভালো করছেন তার মনে আছে বা ভুলে গেছেন, কিন্তু অবশ্যই যারা ভালো মানুষ, ভালো ব্যক্তি, তাদের কোনো একটা কাজ আল্লাহর পছন্দ হয়েছে, এই বিদায় গিফট হিসেবে আপনি ডিরেকশনটা দিচ্ছেন। এখন ডিরেকশন একটা সম্পদ পেয়ে গেলেন, এটা নিয়ে সফল হবেন কেমন সেটা আপনার ব্যাপার। অতএব সবাইকে বলবো প্লিজ, একটা ভালো জিনিস পেয়ে গেছেন, এটা হাতছাড়া করিয়েন। 20 বছর পর হলে একসময় আফসোস করতে হবে, ইস ওই সময় দেখলে আজকে আমি কোথায় থাকি। এরকম এরকম আফসোস এখন অনেকেই করে, এরকম আফসোসের খাতায় তালিকায় যেন আমাদের নাম না ওঠে। প্লিজ সবাইকে বলবো আপনারা সৌভাগ্যবান, আপনার প্রত্যেকের সৌভাগ্যবান যারা ডিরেকশন এখন আছে। নিজের ঘাম যেমন ফুচ্ছে ফেলা মানুষ, ভাগ্য যেমন ফুচ্ছে ফেলাই দিয়েন না, ডিরেকশন কখনো ছাড়ার চেষ্টা করিয়েন না। ডিরেকশন লেগে থাকে ইনশাল্লাহ,
আপনার লাইফে আপনার যোগ্যতা, আপনার বিজ্ঞতা, আপনার দক্ষতা, অভিজ্ঞতা যতটুকু আপনার লাইফে দিতে পারবে না পারবে, ডিএক্সএন আপনাকে এর চেয়ে অনেক বেশি দেবে, যেটা আমি বর্তমানে অনুভব করি। যে আমি 7 পর্যন্ত পড়া ছেলে, আলহামদুলিল্লাহ ডিএক্সএন ছাড়া অন্য কোথাও 1 লাখ টাকা মাসে বা 60, 70, 80 হাজার টাকা 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব না। কিন্তু আমি আকাঙ্ক্ষা রাখি ইনশাল্লাহ, কিন্তু আমি না, আমার বিজনেস পার্টনার মাসে 5 লক্ষ ইনকাম করবে ইনশাল্লাহ। আমার বিজনেস পার্টনার হয়তো বা সময়ের ব্যাপার, যদি আজকে বেঁচে থাকি, আগামীতে 5 বছর পরে বেঁচে থাকি, এরকম সেম মিটিং এ কথা হবে ইনশাল্লাহ। আপনার হয়তো শুনবে, অনেকেই শুনবে, অনেকে থাকবে, অনেকে বেঁচে থাকবেন বা বিজনেস থাকবে, যে আমার সিস্টেমে 5 লক্ষ টাকা ইনকাম করার লোক থাকবে কয়েকজন, আর আমারটা অটোমেটিক হবে। আমি জানি উইন বাই উইন সিস্টেম, আমারটা আমি বললামই না। আমি কখনো নিজে কিনা ভাবি না, আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমাকে শিখাইছে। অন্য কথা অন্যকে হেল্প করার সুযোগ নাই, কিন্তু যেহেতু ডিএক্সএন সুযোগটা আছে, আলহামদুলিল্লাহ আমি বা সুযোগটা কাজে লাগাচ্ছি। অতএব প্রত্যেকটা মানুষের জন্য এখানে ভালো কিছু আছে। ওয়েট করেন, ধৈর্য রাখেন, পরিশ্রম করেন, লেগে থাকেন, কন্টিনিউ কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। কি কাজ আপনি করেন আপনি জানেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ লিয়াকত স্যারকে, শরীফকে ধন্যবাদ। প্রত্যেক বাবা এবং মায়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। যারা পৃথিবীতে চলে গেছে সবাইকে যেন যেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে, জান্নাতুল ফেরদৌস দান করে। আমি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়ার। জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ গ্রেট লিডার আপনাকে। আমরা দোয়া করি, আপনি একজন কারণ ছবি আছে, আমরা দোয়া করি সবাই আপনি কারণ হবেন ইনশাআল্লাহ। সেই দোয়া আপনার বাবা করে গেছে, আমরা সবাই করতেছি আপনার জন্য। সেই সাথে একটু মেসেজ দিতে যে যে আমরা দেখেন আমরা সন্ধান পেয়েছি একটা ভালো প্ল্যাটফর্ম, শুধু পরিশ্রম করার কারণে, একটু একটু ভিন্ন চিন্তা করার কারণে কিন্তু আজকে আমরা এখানে সফলতার পথে হাঁটতেছি। অর্থাৎ সজীব ভাই ডায়মন্ড হয়েছে, আমি এসএসডি হয়েছি, ইমরান ভাই ইএসডি হয়েছে, অনেকে হয়তো এখানে ইএসডি হয়েছেন, অনেকে ডাবল ডায়মন্ড আছেন হয়তোবা। কিন্তু এরা কিন্তু সবাই এই সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগটা কাজে লাগানোর মাধ্যমে হয়েছে। আমরা অনেকে হয়তো যুক্ত হয়েছি, আমাদের যে কাজ এখানে, কাজটা কি আইডি অ্যাক্টিভ করা, প্রোডাক্ট গুলো ব্যবহার, অন্যের কাছে শেয়ার করা। এই যে কাজটা প্রথমে আইডি অ্যাক্টিভ করা, এই আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে কিন্তু আমরা সফল হই। তো প্রিয় প্রিয় লিডারগণ যারা এখানে আজকে আছেন, যে যে টিমের হন না কেন, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি প্রতি মাসে নিজের যে কাজটা আইডেন্টিটি করেন কিনা। যদি না করে থাকেন, এখন থেকে শুরু করেন। আর যেটা বলবো যে এখানে যে সজীব আহমেদ ভাই, যে ওনার বাবা ছিল শুধু বাড়ি ছিল, কোনো জমি ছিল না, তাই বলে যে উনি ডিএকশন করে সফল হচ্ছে তা না। এখানে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার, অনেক কি বলবো ডাক্তার, অনেক পাইলট, তারপর অনেক লয়াররা কিন্তু সফল হচ্ছে। কি জন্য? বর্তমানে যে চাকরি বাকরি আমরা করতেছি, ব্যবসা করতেছি, সেখানে সব জায়গায় রিস্ক আছে এবং লো বেতন। চাকরি বাকরি করে কিন্তু লো বেতন। কালকে মিটিং কথা দেখেছি, একটা মিটিং কথা বলেছি আমি, যে বাংলাদেশের শিক্ষিত বেকার 25,90,000। তো চিন্তা করে দেখেন, আর সেই শিক্ষিত বেকাররা চাকরি নিয়ে কিন্তু কত টাকা বেতন পায় সেটা আমরা অনেকেই জানি, 20 থেকে 25 হাজার, 14 থেকে 15 হাজার টাকা শুরু, অনেকে আছে 14 থেকে 15 হাজার টাকা পায়। এবং শেষ যারা প্রথম শ্রেণী তারা পায় 35,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা তারা ডিএক্সএন ডায়মন্ড এভাবে আছি। 50+ ইনকাম কিন্তু নর্মালি ঘুমালিও আসে, যে গরিব ডায়মন্ড এরা এদেরও আসে। শুধু আসলে যে কি বলবো, সজীব ভাই যেহেতু ইয়ে হয়েছে, মোটিভেটেড হয়েছে কারো কথা শুনে, তা আপনি কারো কথা শুনে মোটিভেটেড হবেন। সজীব ভাই না হয় আমাদের এখানে ইমরান ভাই অথবা আমি অথবা যে কোনো লিডার আপনি কথা শুনেন, ইউটিউব দেখেন। শুধু আপনি কি হতে চাচ্ছেন, আপনি কখন ডায়মন্ড হবেন, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, এই স্লোগানটা আপনি কখন কার্যকর করবেন সেটা আপনার উপর প্রশ্ন। আজকে মাসে চলে গেল 18 তারিখ, আর মাত্র 12টা দিন আছে। যারা এখন আইডি করেন নাই, আমি বলবো সবাইকে আইডি করেন, পজিশন চেঞ্জ করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে মিটিং আসলে সবাই ইমোশন ছিলাম একটু, যেহেতু মা বাবা নিয়ে কথা। কারণ যাদের জন্য পৃথিবীতে আসছি, যাদের যাদের জন্য পৃথিবীর মুখ দেখেছি, তাদের কথা শুনলে অবশ্যই কান্না চলে আসে। আর বিশেষ করে যদি বাবা মার দোয়া থাকে, সেটা তো না বললেই নয়। আসলে এই দোয়া ছিল বলেই আমরা এখানে এত সফলতা হাঁটতেছি। হয়তো বা অন্য কোনো জায়গায় সম্ভব ছিল না, যে আমি কোনো 5 তলা বিল্ডিং এর মালিক, 5 তলা বিল্ডিং করতে পারতাম না, কিন্তু আমি কিন্তু এখন যে ইনকাম করি, আর একটা 5 তলা বিল্ডিং এর মালিকও হয়তো তার থেকে কম পায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শেষ করা যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং, এন্ড গুড মর্নিং ডিএক্সএল।